This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যেখানে বাংলাদেশে রবীন্দ্রনাথ অপমানিত হচ্ছেন খবর আমরা পাচ্ছি, যে বঙ্গে প্রতিনিয়ত এত হানাহানির খবর আছে, সেই সময়টা দাঁড়িয়ে জয় গোস্বামী তিনি চুপ করে থাকবেন। সমাজ পরিবর্তনের কাজ তো আমার নয়। আপনি কতটা টের পাচ্ছেন জানি না, সামাজিক মাধ্যমে তো এটা এখন দারুণভাবে যাকে বলে ভাইরাল। আপনার গৃহিণী তিনি বাড়িতে হোম ডেলিভারি করছেন। আমার কন্যা সমা কৈত্রেয়ী সরকারকে দেখে বুঝিয়ে দিয়েছে যে কোথায় কোথায় আমার কথাকে মাঝখান থেকে কেটে একটু একটা অংশের সঙ্গে একটা অংশ জুড়ে দেওয়া হয়েছে। আমি লেখা থেকে অবসর নিয়েছি বলে তিনি ডেলিভারি করেন, এটি ঠিক নয়। আপনার কোথাও মনে হয় না এই বৃদ্ধজনেরাই সবচেয়ে বেশি সুবিধাবাদী? আমি আপনাকে বলি, এখনো বাংলায় এমন কবি বা এবং গল্পকার আছেন যার লেখার মধ্যে নতুনত্বের উদ্ভাবন ঘটছে, কিন্তু যারা প্রতিষ্ঠিত সাহিত্যিক, প্রতিষ্ঠিত কবি, তারা তাকে সেই সম্মানটা দিচ্ছেন না। রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা সত্যজিৎ রায়, যদি বিদেশের পুরস্কারের তকমা না পেতেন, নোবেল বা অস্কার বা পথের পাঁচালীর কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার যদি না পেতেন, তাহলে বাঙালি আদৌ পড়ত? রবীন্দ্রনাথকে কিন্তু কোনো বেঙ্গলি অ্যাসোসিয়েশন ডেকে নিয়ে যেত, চীনের সম্রাট ডেকে নিয়ে যেতেন, জাপানের সম্রাট ডেকে নিয়ে যেতেন, ইতালিতে গেছেন রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে, অর্থাৎ সম্মান তিনি কিছু কম পাননি। ধরুন জয় গোস্বামী আমাদের খুব প্রিয় কবি, কিন্তু এটাও তো ঠিক, আপনি চান বা না চান জয় গোস্বামীও একটা ব্র্যান্ডের নাম। পার্ক হোটেলে বা আইটিসি সোনার বাংলায় বা গ্র্যান্ড হোটেলে বা তাজ বেঙ্গলে আমার নিজের সামর্থ্যে আমি কোনদিন ঢুকতে পারিনি। অনেকে বলছেন কি হলো আপনাদের মতো এই রকম মানুষদের, যারা আর্যিকর বা এই সময় দাঁড়িয়ে বকটুইতে প্রতিবাদ করেন না? 18টা কবিতা লিখেছিলাম, তার থেকে 8টি কবিতা নিয়ে আমার একটা পুস্তিকা বেরোয়, তার নাম দগ্ধ, বকটুই নিয়ে লেখা। আর্যিকরের ঘটনা ঘটার পরে আমি 27টা কবিতা লিখেছি, সেটা একটা খাতায় রাখা আছে। কোথাও কি মনে হয় যে বাঙালিদের এত গর্ব কবিতা নিয়ে, আসলে বাঙালি কবিতা বোঝে না, ভনিতা করে? আমি এই তরুণ প্রজন্মকে কি বলবো, বা আমার কিছু বলার নেই। তুমি লোকের বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করতে, ঘুঁটে বিক্রি করতে, এইভাবে তুমি তোমার জীবন চালাচ্ছ। সত্যি কি আপনি দুধ বিক্রি করেছেন, সত্যি ঘুঁটে বিক্রি করেছেন? মানে এগুলো কি সত্যি জয়টা? এটাকে কি বিজ্ঞাপন বলে মনে হলো আপনার? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি আর প্লাস নিউজ রুম। আজকে আমি এবং আমার সতীর্থরা যার জন্য অপেক্ষা করছি, তার গৌরচন্দ্রিকা দেওয়া কোনো দরকার নেই। তা সত্ত্বেও বলি, এই মুহূর্তে বাংলা কবিতার অলিম্পাস চূড়ায় তিনি রয়েছেন। অনেকে প্রশ্ন করতে পারেন, একজন কবি তিনি কতটা জনপ্রিয়, তিনি কতটা পরিচিতি রয়েছে এই জগতে, তাদের কি তাকে মাপা যায়? না। আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি, এমনকি বাংলাতেও দেখেছি, এমন অনেক কবি আছেন যারা জীবদ্দশায় পাঠকের কাছে সমাদৃত হয়নি। কিন্তু আবার এমন একজন কবি আজকে আমাদের মধ্যে রয়েছেন, যিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। অনেকে বলেন মৃত লেখক এবং মৃত কবিরা এতটাই শক্তিশালী যে জীবদ্দশায় অনেক কবি স্থান পান না, কিন্তু তিনি আমাদের মধ্যে এখনো বিরাজ করছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জয় গোস্বামী। জয়দা, আপনাকে স্বাগত। নমস্কার। 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 জয়দা, একজন মানুষের কবিতা লেখার 50 বছর হয়ে গেল,
যে সময়টায় দাঁড়িয়ে আছি। গত বছর 50 বছর হয়ে গেছে। তাহলে আমরা এখন 51। হ্যাঁ, 51 বছর হয়ে গেল। তা আমরা বাংলা কবিতার ক্ষেত্রে এরকম খুব কমই ঘটেছে যে 51 বছর হয়েছে বা 50 বছর হয়েছে। আমার আপনাকে একটা খুব বিনীত প্রশ্ন প্রথমেই করে রাখি, চারিদিকে এখন উত্তাল, আপনি কতটা টের পাচ্ছেন জানি না, সামাজিক মাধ্যমে তো এটা এখন দারুণভাবে যাকে বলে ভাইরাল, যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আর কবিতা ছাপবেন না, আর আপনার বাড়িতে আপনার গৃহিণী তিনি বাড়িতে হোম ডেলিভারি করছে। একদিকে অভিমান আর অন্যদিকে কি কোথাও আর্থিক সংকট এর মুখোমুখি দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় কবি? এখানে একটা কথা বলা দরকার যে যে ইন্টারভিউটা দেখে আপনারা বলছেন যে আমি লেখা থেকে অবসর নিয়েছি এবং সেই কারণে আমার স্ত্রীকে হোম ডেলিভারি করতে হয়েছে, এই যে ইন্টারভিউটা যেটাকে আপনি ভাইরাল বললেন, ওই ইন্টারভিউটা আমি নিজেও দেখেছি এবং আমার খুবই স্নেহধন্যা আমার কন্যা সমা ঐত্রেয়ী সরকার, যে আমার বইও প্রকাশ করে, সেও আমাকে দেখে বুঝিয়ে দিয়েছে যে কোথায় কোথায় আমার কথাকে এডিট করা হয়েছে এবং আমি নিজে জানি আমি কি বলেছি, কোন প্রশ্নের উত্তরে বলেছি। প্রশ্নগুলিকে দেখানো হয়নি, অনেক প্রশ্ন সরিয়ে নেওয়া হয়েছে এবং আমার অনেক কথা মাঝখান থেকে কেটে একটু একটা অংশের সঙ্গে আরেকটা অংশ জুড়ে দেওয়া হয়েছে। তার ফলে এইরকম একটা চেহারা ফুটে বেরিয়েছে যে আমি অবসর নিয়েছি অভিমানে, আর তার ফল ভোগ করছেন আমার স্ত্রী, তাকে হোম ডেলিভারি করে সংসার চালাতে হচ্ছে। এ কথা সত্য নয়। 50 বছর লেখার পরে আমি একটা 50 বছর আমার কবিতা ছাপা হওয়ার পরে আমি একটা বুলেটিন বার করেছিলাম। সে বুলেটিন আপনি পড়েছেন? সে বুলেটিনতে কারোর প্রতি কোনো অভিযোগ আছে? আপনি পড়েছেন তো? কারোর প্রতি কোনো অভিযোগ নেই, একজনের প্রতি অভিযোগ আছে। সে অভিযোগটা হচ্ছে যে লিখেছে তার প্রতি। সে 50 বছর ছাপিয়েছে কবিতা, তার আগে 6 বছর সে অনুশীলন করেছে, তারপরে বাকি 50 বছরে অনুশীলনই করেছে, কিন্তু প্রথম 6 বছর সে অজ্ঞাতে অনুশীলন করেছে। তারপর 50 বছর লেখা ছাপানোর পরে সে বুঝতে পেরেছে যে সে কবিতা লিখতে শিখতে পারেনি, কবিতা লেখা তার শেখা হয়নি, তার ছাপা হয়েছে, তার বই বেরিয়েছে, কিন্তু কবিতা কী করে লিখতে হয় সেটা সে শিখতে পারেনি। সেটা নিজের কাছে এই বয়সে, যখন সে 70 বছরে পা দিল, তখন সে বুঝেছে। বুঝে সে এই সিদ্ধান্ত নিয়েছে যে আমার 50 বছর বয়স হয়েছে, এবার আমি লেখা প্রকাশ বন্ধ করব, নিজে লেখা অনুশীলনের চেষ্টা করব আরও মন দিয়ে। ঠিক প্রথম জীবনে যখন আমি স্কুল ড্রপ আউট, তখন যখন আমি চেষ্টা করতাম যেরকমভাবে একা একা, কেউ জানতো না, সে কবিতা কেউ পড়তো না, সেইভাবে আমি আবার সেই জীবনটায় ফিরতে পারি কিনা, যে আমার কোনো ডেডলাইন থাকবে না, আমাকে কারোর সামনে আমার লেখা দেখাতে হবে না, কারণ আমার পেশা ছিল লেখা। আমি লিখে উপার্জন করেছি, আমার মেয়েকে বড় করেছি, সংসার চালিয়েছি। এখন আমার মেয়ে নিজে দাঁড়িয়ে গেছে, আমারও জীবন চলবার একটা উপায় আছে। ফলে আমার স্ত্রী যে হোম ডেলিভারি করেন সেটা তার নিজের খুশিতে এবং তার নিজের ইচ্ছেই। আমি লেখা থেকে অবসর নিয়েছি বলে তিনি হোম ডেলিভারি করেন, এটা ঠিক নয়। তা আপনাকে তো এই কথা শুনে বোধহয় অসংখ্য মানুষের মনে তো প্রশ্ন চিহ্ন রয়েছে। সবচেয়ে বড় ঝড়টা উঠেছিল আমার পরিবারে, কারণ আমার পরিবারে তো ওই আমার কাছে ফেসবুক বা এইসব জিনিস নেই, এই আধুনিক ফোনে যেগুলো থাকে। আমাদের বাড়িতে এক দিন 18টা 20টা করে ওই ভাইরাল ভিডিওটা আসতো আমার মেয়ের কাছে এবং আমার স্ত্রীর কাছে, এবং বহু লোক তাদের ফোন করতো। আপনি জানেন আমাকে ফোনেরটা তো পাওয়া যায় না, কারণ আমি ফোনের সঙ্গে এখন একটা দূরত্ব তৈরি করেছি। খুব বিশেষ 2-4 জন মানুষের সঙ্গে আমি কথা বলি ফোনে।
তা ফলে আমার বাড়িতে একটা আগুন লেগে গিয়েছিল। তারা মনে করেছিলেন যে আমি তাদের সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছি, এবং তারা তার প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন। বাইরের মানুষকে কি বললেন তাতে আমার সত্যি কিছু এসে যায় না, কারণ আমি তো বুঝেছি যে আমি লেখা ছাপিয়েছি। শুধু ছাপানোর মতো লেখা তৈরি করা একটু অভ্যাস করলেই কঠিন নয়। আমার লেখা ছাপা হয়েছে, ঠিক আছে, কবিতা তো আমি লিখতে পারিনি। ফলে বাইরের মানুষ যদি কিছু বলেন সেটাকে আমি মেনে নিতে রাজি আছি। তো আমি যাদের সঙ্গে বাস করি, যার জন্য আমার স্ত্রী, আমি যেই শেষ 32-33 বছর জীবন ধারণ করছি, সেটা আমার স্ত্রী আমাকে, আমি দিনে একবার খাই, সেই খাবারটা আমার স্ত্রী তৈরি করে দেন। আমি যদি অস্ট্রেলিয়ায় গেছি, কি আমি যদি চায়নায় গেছি, কি আমি ব্যাঙ্গালোরে গেছি, কি যেখানে গেছি, দিল্লিতে গেছি, আমার স্ত্রী সবসময় আমার সঙ্গে গেছেন এবং তিনি ওই আমার খাবারটা প্রস্তুত করে দিয়েছেন। যে তেল ছাড়া, মানে একটা আমি ভাত খেতে পারি না, মানে আমি কিছু খেতে পারি না একেবারে, সামান্য একটু খাই, সেটা আমার স্ত্রী প্রস্তুত করলেন। তাকে সবার সামনে অসম্মান করা, এটা আমার মেয়েও মেনে নিতে পারেনি, আর আমার স্ত্রী তো খুবই আহত হয়েছিলেন। তা যারা এটা করেছিলেন তারা বাইরের লোকের কাছে আমাকে ছোট করেছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার যে গৃহ, সারাদিন পরে এন্ড অফ দি ডে আমি যেখানে যাই, গিয়ে বসি, যাদের সঙ্গে জীবনযাপন করি, তারা এতে অত্যন্ত আহত এবং অপমানিত হয়েছিলেন, আমার স্ত্রী এবং কন্যা। এবং যতদিন না আমার সেই প্রায় মেয়ের বয়সী প্রকাশক ওই ফোনটা নিয়ে আমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দেয় যে এই সব জায়গায় এই এডিট করা হয়েছে, তার স্পষ্ট চিহ্ন পাওয়া যাচ্ছে। এবং আমার সঙ্গে একজন যুবক ছিল, যখন ওই ইন্টারভিউটা আমি দিচ্ছিলাম তখন সে উপস্থিত ছিল, সে দেখেছে আমি কি বলেছি। সেও সেই সাক্ষ্যটা দেয় যে জেঠু এই কথাগুলো বলেননি, জেঠুকে যে কথা জিজ্ঞেস করা হয়েছে জেঠু তার উত্তর দিয়েছেন, কিন্তু এখানে যেভাবে এসছে এভাবে কথাগুলো জেঠু বলেননি। আপনি কি মনে করছেন এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে? আমি এমন বড় কোনো মানুষ নই যে আমার পেছনে ষড়যন্ত্র করার কারোর কোনো উৎসাহ আছে এবং আমার কোনো শত্রু আছে বলে আমি মনে করি না। এই যে আজকে আপনাদের এখানে যে ছেলেমেয়েরা এসছেন আর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তা তাদের তো আমি কোনোদিন দেখিনি জীবনে, তারা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কেন? সেটা অনেক বড় আমার কাছে। তবে আমার মনে হয় যে কেউ হয়তো মনে করেছেন যে এই রকম করলে, এই জিনিসটাকে যদি এইভাবে দেওয়া যায়, তাহলে আমার যে এই যে আপনাদের যে চ্যানেল, যেমন এই চ্যানেলের একটা প্রচার হবে, এই চ্যানেলের একটা কাজ, এটা ছড়িয়ে পড়বে চতুর্দিকে, সেটা মনে করেছেন হয়তো তারা। কোথাও মনে হচ্ছে না জয়দা যে আপনি এখন এমন একটা পর্যায়ে উঠে গিয়েছেন যখন দাঁড়িয়ে কবিতার প্রকরণ, কবিতার বিশ্লেষণ, এগুলো অনেক বেশি আপনার কাছে দামি এই অর্থ, খ্যাতি, যশের থেকে, এবং সেই জায়গা থেকে আপনি একটা অন্য স্তরে এখন বিচরণ করছেন? আপনি যে বললেন যে আমি অনেক দূর উঠে গিয়েছি, এই উঠে যাওয়াটা প্রসঙ্গে আমি একটু মেয়েদের কথা বলবো। আমি জীবনে, আমার মা একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, আমাকে বড় করেছেন মেয়েরা, মানে যারা হয়তো উঁচু ক্লাসে পড়তেন, আমি হয়তো তখন ক্লাস 3-তে পড়ি, তারা ক্লাস 11-এ পড়েন, বা আমার মায়ের স্কুলের যে সমস্ত শিক্ষয়িত্রী ছিলেন তারা। আমি মেয়েদের অনেক দেখতে দেখতে এসেছি। মেয়েদের জীবনে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে দুটো কথা। একটা, আমার মা বলেছিলেন যে একজন পুরুষকে জীবনে নিজের পায়ে দাঁড়াতে গেলে এবং দাঁড়িয়ে থাকতে গেলে, দাঁড়ানোর পরেও যতগুলো অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়, তার থেকে একজন মেয়েকে অনেক বেশি করতে হয়। আমি পরবর্তীকালে তার প্রমাণ সারা জীবন ধরে পেয়েছি। প্রতিবন্ধকতা অনেক সময় আসে বিশেষত মেয়েদের কাছে, যে পরবর্তীকালে আমি অনেক
বিরাট বিরাট সাহিত্যিক, খুব খ্যাতনামা সাহিত্যিক, কবি, এদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেয়েছি। তাদের ক্ষেত্রেও দেখেছি প্রতিবন্ধকতা অনেক সময় আসে প্রশংসা সাফল্যের রূপ ধরে, বিজ্ঞাপনের রূপ ধরে। যেমন আমি একটি নারীর কথা বলি, তিনি অসামান্য গান গাইতে পারেন, আমাদেরই বয়সী হবেন এখন। আমি তাকে জীবনে হয়তো দুবার দেখেছি, আমার সঙ্গে কখনো বাক্য বিনিময় হয়। তিনি শিক্ষার দিক দিয়ে অনেক দূর পর্যন্ত উঠেছেন। তিনি যাকে চারপাশের মানুষরা সুন্দরী বলে তাই, কিন্তু তিনি শেষ পর্যন্ত তার গান নিয়ে, তার শিক্ষা নিয়ে, তার সৌন্দর্য নিয়ে, কোনো কিছু দিয়েই তিনি তিনি একজন শিল্পী হতে পারলেন তার কোনো প্রমাণ তিনি রাখতে পারেননি। কেন পারেননি? কেননা আমি দেখেছি যে প্রচুর পুরুষ, তার মধ্যে কবিরাও আছেন, খুব মানে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত সাহিত্যিকরাও আছেন, যার সঙ্গে মেয়েটির বয়স হয়তো অনেকটা, অন্তত 25 বছরের ব্যবধান। সকলেই, এমনকি তিনি যেহেতু শান্তিনিকেতন বা ওইদিকে থাকতেন, শান্তিনিকেতনে অনেক বিদেশিরা আসেন, শ্বেতাঙ্গ অনেক মানুষ আসেন, তারপর পীতবর্ণের মানুষরা আসেন, তারাও তার প্রতি খুবই মুগ্ধ হতেন। এই যে অপরিসীম মুগ্ধতার প্রাপ্তি বারংবার বহু পুরুষের কাছে, এটা তাদের কোথাও একটা আত্মসন্তুষ্ট করে দেয়। ওই লেখকদের দেখেছি যে লেখকরা নিয়মিত লেখা, পুজো সংখ্যায় বেরোচ্ছে, বইতে বেরোচ্ছে, বই বেস্টসেলার হচ্ছে, বই পুরস্কার পাচ্ছে, তারপর না তাদের মধ্যে খুব বড় বড় কবি, কিন্তু তারা খুব নামকরা কবি এবং সাহিত্যিক। এর মধ্যে আমি একমাত্র রবীন্দ্রনাথকে সরিয়ে রাখছি। রবীন্দ্রনাথ লিখছেন, পলাশ আনন্দমূর্তি ফাল্গুন দিনের, আজ এই সম্মানহীনের দ্বারে দিলে দেখা, যেথা আমি সাথীহীন একা। আচ্ছা, এই কথাটা যখন রবীন্দ্রনাথ লিখছেন, তারপরে উনি আর তার 7 মাস পরে মারা যাবেন। আর রবীন্দ্রনাথকে কিন্তু কোনো বেঙ্গলি অ্যাসোসিয়েশন বাইরে ডেকে নিয়ে যেত না। মানে আমরা তো জানি এখন বেঙ্গলি অ্যাসোসিয়েশন সব জায়গাতে আছে, মানে অস্ট্রেলিয়াতে আছে, আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, সব জায়গাতে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে। তারা এখানকার শিল্পীদের ডেকে নিয়ে যান এবং শিল্পীরা সেখানে, শিল্পী সাহিত্যিকরা সেখানে অনুষ্ঠান করেন বা ইত্যাদি। রবীন্দ্রনাথকে কিন্তু কোনো বেঙ্গলি অ্যাসোসিয়েশন ডেকে নিয়ে যেত না। চীনের সম্রাট ডেকে নিয়ে যেতেন, জাপানের সম্রাট ডেকে নিয়ে যেতেন। হ্যাঁ, মুসলিনী ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তখন জানতেন না ফ্যাসিজম কি। রবীন্দ্রনাথ ইতালিতে গেছেন মুসলিনী তার রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে, অর্থাৎ সম্মান তিনি কিছু কম পাননি। কিন্তু জীবনের মৃত্যুর 7 মাস আগে তিনি বলছেন যে পলাশ আনন্দমূর্তি ফাল্গুন দিনের, আজ এই সম্মানহীনের দ্বারে দিলে দেখা, যেথা আমি সাথীহীন একা। রবীন্দ্রনাথ কি একা ছিলেন? সবাই ঘিরে রাখতো সবসময়। ওই আত্মসচেতনতা তাকে জাগিয়ে রেখে তার ভেতরে ছিল, যার জন্য তার লেখা কেবল বদলাতে বদলাতে এসেছে। তিনি অত রকম লেখা লিখেছেন এবং তিনি শুধু শুধু লিখেছেন তাই নয়, আরও অনেক কাজ করেছেন, কিন্তু নিজের ভেতরে সেই একাকিত্বটাকে উনি বুঝতে পারতেন। এবং শঙ্খ ঘোষ ভারতবর্ষে যতগুলো পুরস্কার আছে, সাহিত্য পুরস্কার, সমস্ত পেয়েছিলেন। কিন্তু শঙ্খ ঘোষের সঙ্গে আমার 45 বছরের সম্পর্ক, আমি মেশার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি কোনোদিন দেখিনি একটা লেখার প্রশংসা যদি কখনো করেছি বা ভালো বলেছি কোনো কবিতার বা গদ্যের, চোখটা নামিয়ে নিতেন। আমি যদি তখনও বলে যেতে থাকতাম, এখন যেমন দেখছেন আমি আপনাকে কথা বলতে না দিয়ে বলে যাচ্ছি,
তেমনি বলে যেতে থাকতাম, তখন হয়তো একটু চোখটা তুলে বললেন, সত্যি বলছো? আমার তো মনে হচ্ছে যে ওটা হয়নি কিছু, বাধ্য হয়ে দিয়ে দিতে হলো ছাপতে। এটা কিন্তু আমি এটা ওকে বলতে শুনেছি ওর 86-87 বছর বয়সেও। উনি ছাড়া আর এমন কাউকে আমি দেখিনি যে এমন কাউকে আমি দেখিনি যে এই যে খ্যাতিটা সেটাকে বিশ্বাস করে নিচ্ছেন। উনি বিশ্বাস করেননি ওই বাইরের খ্যাতিটাকে। এই যে নারীরা এরা যে তারপরে আরও আরও এগিয়ে যেতে পারলেন না, বা একটা জায়গার পরে ওই পর্যন্ত গিয়ে থেমে গেলেন, যেটাকে বলে স্ট্যাগনেশন, সেটা এসে গেল তাদের মধ্যে। একজনের নয়, এরকম বহু নারী আমি দেখেছি। কারণ পুরুষরা যে তাদের প্রশংসা করছেন, সেই প্রশংসাটাকে বিশ্বাস করছেন, তারা বিশ্বাস করে নিচ্ছেন, তাদের আত্মপ্রশ্নটা থাকছে না। কবিদের ক্ষেত্রেও লেখকদের ক্ষেত্রেও তাই হয়। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, সমরেশ মজুমদার, তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তিনি একটা সময়, তখন হেমন্ত মুখোপাধ্যায় বেঁচে জীবিত, তিনি বললেন এখন হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের গান রেকর্ড না করে শুধু গানে সুর দেওয়া উচিত এবং অন্যদের দিয়ে গাওয়ানো উচিত। অর্থাৎ হেমন্তের কণ্ঠশক্তি বয়সের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়েছে বা ক্ষয় হয়েছে, এটা উনি বললেন। কিন্তু ওই যুধিষ্ঠিরকে যে প্রশ্ন করেছিলেন ওই বকরূপী ধর্ম, যে আশ্চর্য কি, তখন যুধিষ্ঠির বলেছিলেন যে আশ্চর্য হলো এই যে সব মানুষই দেখে, যে এগুলো আপনারা জানেন, সব মানুষই দেখে যে অন্য মানুষ মরে যাচ্ছে, তবু সে নিজে যে কোনদিন মারা যাবে, তার মৃত্যু হবে, এটা সে বিশ্বাস করতে চায় না। লেখকদেরও তাই। অন্যের লেখা খারাপ হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে, অন্যের শিল্প খারাপ হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে, অন্যের গান খারাপ হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে, কিন্তু আমারটা ঠিক আছে। এইটা হলো ওই যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন করা বকরূপী ধর্মের প্রমাণ একটা। যখন সমরেশ মজুমদার মারা গেলেন, তখন সে বছর খুব বড় একটা শারদীয়া পত্রিকায় তার একটি অসমাপ্ত উপন্যাস বেরোলো। অর্থাৎ তিনি কিন্তু মনে করছেন না যে তার বয়সের সঙ্গে সঙ্গে তার লেখা খারাপ হয়ে যেতে পারে। তিনি কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়কে বলছেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের উচিত হচ্ছে যে এখন নিজে গান না গিয়ে সুর করা, তো আমার এখন নিজে না লিখে কিছুদিন চুপ করে বসে থাকা দরকার, এই কথা তো তিনি মনে করছেন না। এটা কোনো লেখককেই মনে করতে আমি দেখিনি, কোনো কবিকেই মনে করতে আমি দেখিনি। তখন আমি এই ভয়টা পেতাম, আমারও কি একদিন এইরকম হবে, আমিও কি একদিন আমার লেখা থেকে সব চলে যাবে, শুধু পত্রিকায় ছাপা হচ্ছে বলে আমি মনে করবো যে আমি লেখক হয়ে গেছি। কিন্তু তখন আমার জীবন ধারণ করতে হতো, আমার মেয়ে স্কুলে পড়তো, আমরা ভাড়া বাড়িতে থাকতাম, আমাকে লিখতেই হয়েছে। তারপরে একটা সময় যখন সুযোগ পেয়েছি, আমার স্ত্রীকে একদিন বললাম যে আমি আর লেখা প্রকাশ করতে চাই না আগামী বছর থেকে। সে আমাকে একটা কেন জিজ্ঞেস করেনি। সেটা কিন্তু ওই যে ভাইরাল ইন্টারভিউটা, সেটাতে আমি এই কথাগুলো বলেছিলাম, দেখানো হয়নি। সে আমাকে কেন জিজ্ঞেস করেনি, সে বলল তোমার যদি ইচ্ছে না হয় তাহলে লেখা ছাপাবে না, ঠিক আছে। কেন তুমি এ কথা বলছো, এ কথাও সে আমাকে জিজ্ঞেস করেনি, কারণ সে জানে, যেমন সে রান্নায় কি মশলা দেবে সে বিষয়ে আমি তাকে কিছু বলতে যাই না, আমি কি লিখবো সে বিষয়েও সে আমাকে কিছু বলতে আসে না। খুব সুন্দরভাবে বললেন, এত সুন্দরভাবে তুলনা টানলেন, বিশেষ করে কবির সঙ্গে মহিলাদের এবং পুরুষ চোখের মুগ্ধতায় কি করে একজন অত্যন্ত প্রতিভাবান মহিলা তিনি সর্বশান্ত হলেন। অবশ্যই নান্দনিকভাবে বলছি, সেটা এত সুন্দরভাবে বললেন। এরপরের প্রশ্নটা হয়তো, আমি যে প্রশ্নটা আমার মাথায় আসছে, এটা হয়তো আপনার মনে হবে একটু অন্যরকম প্রশ্ন। রবীন্দ্রনাথের কথা বলছিলেন, মৃত্যুর শেষ ক্ষণ পর্যন্ত যিনি একজন নান্দনিক এবং সৃষ্টিশীল মানুষ ছিলেন, এ প্রমাণ পাওয়া গেছে। মানে এর জন্য আমাদের কোনো প্রত্নতত্ত্ববিদের দরকার নেই, এ প্রমাণ বাঙালিরা জানে। কিন্তু কোথাও মনে হয় না, রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা সত্যজিৎ রায়,
যদি বিদেশের পুরস্কারের তকমা না পেতেন, নোবেল বা অস্কার বা পথের পাঁচালীর কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার যদি না পেতেন, তাহলে বাঙালি আদৌ পড়ত? সেই তুলনায় জয় গোস্বামী অনেক বেশি সৌভাগ্যবান, কারণ জয় গোস্বামী বিদেশের পুরস্কার না পেয়েও কিন্তু বাঙালি রসিক মহলে সমাদৃত। দেখুন, আপনাকে একটা কথা বলি, যে আমার পাঠক কোথায় জানেন? আমার পাঠক হচ্ছে ধরুন এখান থেকে দুর্গাপুর, আবার কলকাতা থেকে ধরুন বহরমপুর, আর যদি আপনি উত্তর 24 পরগনা বনগাঁর দিকে যান তাহলে গুমহাবড়া বনগাঁ, আর অন্যদিকে যদি লাইন ধরে ক্যানিং লাইন ধরে যান বা ওইদিকে যান তাহলে চম্পাহাটি। এই পর্যন্ত আমার পাঠক বৃত্ত সীমায়িত। কারণ আমি বাংলা সংবাদপত্রে গুরুত্ব পেয়েছি অনেক। বাংলা সংবাদপত্রগুলিতে আমি যখন লেখা থেকে অবসর নিলাম তখন অন্তত 3টি পত্রিকা, আজকাল, 365 দিন, জাগো বাংলা, এই খবর সম্প্রচার করেছিলেন, তাদের ছাপিয়েছিলেন। পরবর্তীকালে অগাস্ট মাসে দেশ পত্রিকাতেও আমার এই অবসরের কথা জানানো হয়েছিল। ফলে আমি ওই সংবাদপত্র জগতের মধ্যে ছিলাম বলে আমি একটা জনপরিচিতি পেয়েছি। আমাকে একবার কুম্ভে পাঠানো হলো, সংবাদপত্রে কাজ করতাম, আমার কুম্ভে পাঠানো হলো। সেখান থেকে আমি প্রতিদিনের রিপোর্ট পাঠাতে লাগলাম। তখন তো ফ্যাক্স ছিল, সঙ্গে একটি ছেলে ছিল শুভ্রজ্যোতি ঘোষ বলে, সে ফ্যাক্স করে পাঠাতো। 10 দিন ধরে আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় কুম্ভে কবি এই নাম দিয়ে আমার ছবি দিয়ে ওইটা বেরোলো। তো এর ফলে আমার একটা জনপরিচিতি হলো। আমি ভালো লিখেছি কিনা তা কি প্রমাণ হলো? আমি যদি ওই জনপরিচিতিটাকে বিশ্বাস করে নিই, তাহলেই তো আমি সবচেয়ে বেশি প্রতারণা করবো নিজের সঙ্গে। আপনি তো জানেন ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফাউস্টাসের কথা, যে সে আত্মা বিক্রি করেছিল শয়তানের কাছে। তা আমি যদি জনপরিচিতির কাছে, মানুষের চাহিদার কাছে আমার নিজের ভেতরটাকে দিয়ে দিই, মনে করি ওরা যখন চাইছে নিশ্চয়ই আমার লেখা ভালো বলে চাইছে, কেন লেখা কেন চাইবে? আমি আজ 40 বছর শারদীয় সংখ্যাগুলোতে লিখেছি। টলস্টয়ের কোনো শারদীয় সংখ্যা ছিল, ভার্জিনিয়া উলফের, আচ্ছা আমাদের জেমস জয়েসের কোন শারদীয় সংখ্যা ছিল না। আমি একজন শারদীয়া সংখ্যার লেখক, শারদীয় সংখ্যা, এর বেশি কোনো পরিচিতি আমার নেই। এখন আমি গত 2 দিনে 11টা কবিতা লিখেছি, তো সে কবিতা কেউ দেখতে পাবে না কোনোদিন। আমার নিজের ভেতরটা ভরে আছে, এবং তার মধ্যে সেই সব কবিতা আমি কাউকে শোনাই না। একটি ছেলে আছে যাকে আপনি ফোন করেছিলেন, অভিরূপ মুখোপাধ্যায়, ও আমার অনেক লেখা নিয়ে গিয়ে নিজের কাছে রেখেছে এবং পরে সেগুলোকে বই করে বার করেছে, মানে আমারই সম্মতি নিয়ে বই করে বার করেছে। তাকে পর্যন্ত আমি শোনাই না। তো সে আমার জিজ্ঞেস করলো, জেঠু আপনি আমাকেও শোনান না কেন? আপনি তো এতদিন, সে আমার বাড়িতে আসছে 12 বছর, তার 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত সে আমার বাড়িতে আসছে, এখনো আসে। আমি বললাম যে অভিরূপ, এটা তো একটা আত্মপরীক্ষা। আমি যদি তোমাকে একটা কবিতা শুনিয়ে দিই, আমার লেখা, নতুন লেখা, সেটাও তো আমার একটা প্রকাশ করা হলো। তুমি শুনলে, তার মানে আমি এটা প্রকাশ করলাম। তুমি ছাপালে না, তুমি শুনলে, আমি তো নিজেকে প্রকাশ করলাম তোমার কাছে। এখন আমি আপনার কাছে প্রকাশ করছি, নিজেকে তো প্রকাশ করছি। তা আমি বলছি যে ওই প্রকাশের ইচ্ছেটা, যে যদি ছাড়া শুধু লেখার ইচ্ছেটাকে আমি ধরে রাখতে পারি, এইটা আমার আত্মপরীক্ষা। আর আপনি ভ্যালেরির কথা বললেন, ভ্যালেরি তার যে মেন্টার বা গুরু, আপনি খুব ভালো করে জানেন ফরাসি সাহিত্যের লোক, যে ওই যে প্রত্যেক মঙ্গলবার মালারমের বাড়িতে একটা বৈঠক বসতো, সেখানে তো ভ্যালেরি যেতেন। মালারমে 1898-তে মারা গেলেন 56 বছর বয়সে, মাত্র 56 বছর বয়সে। আর সেই বছরই জন্মালেন জার্মানিতে বের্টোল্ট ব্রেcht।
সেই বছরই কিন্তু মারা গিয়েছিলেন জার্মানিতে কার্ল মার্কসের ছোট মেয়ে এলিওনর মার্কস, যিনি প্রথম হাত লাগিয়েছিলেন তার বাবার ডাস ক্যাপিটাল অনুবাদ করবার জন্য। তারপর তিনি সঙ্গী পেয়েছিলেন, কিন্তু তিনি তার চেষ্টা ছিল। তা 1898-তে মালারমে মারা যাবার পরে 20 বছর ভ্যালেরি নিজের কোনো রচনা প্রকাশ করেননি, যেটাকে সাহিত্যে বলা হয় গ্রেট সাইলেন্স, দ্য গ্রেট সাইলেন্স বলে বলা হয়, তাই তো? তা আমি 20 বছর বাঁচবো এমন মনে করি না, কিন্তু আমি মনে করি আমার এখন লেখা 50 বছর ছাপা হয়েছে, এইবার আমার চুপ করে একটু নিজেকে দেখা দরকার, এইটাই মনে করি। জয়দা, আপনি অন্যভাবে নেবেন না, কিন্তু সত্যজিৎ রায় নিজে খুব পরিষ্কারভাবে তিনি লিখেছেন যে ভারতীয়, এবং অবশ্যই তার মধ্যে বাঙালি আছে, ছবির ভাষা বোঝে না। কোথাও কি মনে হয় যে বাঙালিদের এত গর্ব কবিতা নিয়ে, আসলে বাঙালি কবিতা বোঝে না, ভনিতা করে? আমার তা মনে হয় না। তারা যেটা সামনে পাচ্ছেন এবং ভালো খুব প্রচারিত পত্রিকা খুব বা কোনো প্রকাশক খুব প্রচার করছেন যার লেখা, তাকে অনেক সময় লেখকরা পছন্দ না করলেও, অন্য তার সহযাত্রী লেখক বা কবিরা পছন্দ না করলেও সাধারণ পাঠক পছন্দ করেন। তবে আমি যে, আমাকে তো অন্যরা এসে কেউ বলেনি যে তুমি খারাপ লিখছো বা তুমি তোমার লেখা আমরা ছাপবো না, এমন তো বলেনি। এটা আমার নিজেরই মনে হয়েছে। এই নিজের আত্মপ্রশ্নটা থাকা দরকার। এই আত্মপ্রশ্নটা আমি মনে করেছি এটা আমার থাকা দরকার, কারণ এটা আমি শিখেছি এক রবীন্দ্রনাথের কাছ থেকে শিখেছি। আরেকটা জিনিস আমি আরেকজনের কাছ থেকে শিখেছি, যার কোনো প্রভাব আমার জীবনের কোনো কিছুতেই নেই। তিনি হচ্ছেন কার্ল মার্কস। কার্ল মার্কস শ্রেণী বৈষম্যের কথা বলেছিলেন, আপনারা জানেন। 1971 সালে তখন আমার 18 বছর বয়স। তখন আপনি জানেন কলকাতায় কত কিছু ঘটেছে। কাশীপুর বড়নগরের গণহত্যা হয়েছে, এবং কিভাবে তার আগের দ্বিতীয় যুক্তফ্রন্ট ভাঙবার পরে নকশালদের ওই সময়কার উত্থান, মানে সবটাই আপনি জানেন। আমাদের ওখানে পলিটিক্যাল সায়েন্সের একজন অধ্যাপক ছিলেন, যার নাম সুজয় চক্রবর্তী। আমি তার কাছে খুব যেতাম। তখন থেকে ওই সুজয় চক্রবর্তী আমাকে, উনি কোনো রাজনীতি করতেন না, কিন্তু উনি আমাকে বুঝিয়েছিলেন শ্রেণী বৈষম্যের ব্যাপারটা। আমি এই যে ইন্টারভিউটা দিয়েছি, যে ইন্টারভিউটা ভাইরাল হয়েছে, সেখানে দেখবেন আমার গলার মধ্যে, আমার কথা বলার মধ্যে এক ধরনের একটা চাপা উত্তেজনা বেরোচ্ছে। পার্ক হোটেলে বা আইটিসি সোনার বাংলায় বা গ্র্যান্ড হোটেলে বা তাজ বেঙ্গলে আমার নিজের সামর্থ্যে আমি কোনদিন ঢুকতে পারিনি। আমাকে কেউ ডেকে পুরস্কার দিয়েছেন, কেউ আমন্ত্রণ করেছেন কোনো অনুষ্ঠানে আসবার জন্যে। তসলিমা নাসরিন যখন কলকাতায় আসতেন তখন তাজ বেঙ্গলে উঠতেন। উনি আমার লেখা তখন পছন্দ করতেন, এখন আমার সঙ্গে যোগাযোগ নেই। উনি এলেই আমাকে খবর পাঠাতেন, গাড়ি পাঠাতেন, আমাকে নিয়ে যেতেন। উনি তাজ বেঙ্গলে থাকতেন, ওর ঘরে উনি ওর নিজের লেখা পড়ে শোনাতেন এবং আমাকে অনুরোধ করতেন আমার লেখা পড়বার জন্য। তা আমি এইভাবে এই সমস্ত কলকাতার বড় বড় জায়গাগুলোতে, গতকালকেই আমি একটা জায়গায় গিয়েছিলাম, এইটা বললাম আইটিসি সোনার বাংলা। আমি যখন এসব জায়গায় ঢুকি তখন সব সময় আমি নিজেকে বলি, সব সময় বলি, কোনো জায়গায় এমনকি এসব জায়গা থেকে পুরস্কারও পেয়েছি। সেই পুরস্কারের মঞ্চে দাঁড়িয়েও আমি মনে মনে বলি যে তুমি মনে রেখো তুমি কোথা থেকে এসেছো, তোমার শ্রেণীটা তুমি ভুলে যেও না। তুমি লোকের বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করতে, ঘুঁটে বিক্রি করতে, এইভাবে তুমি তোমার জীবন চালাচ্ছ। আর তুমি এখন যেখান দিয়ে যাচ্ছ, এখানে তোমার কোনো দিন নিজের সামর্থ্যে 70 বছর কবিতা লিখেও, মানে 50 বছর কবিতা ছাপিয়েও তোমার কোনো দিন এই নিজের সামর্থ্য হয়নি যে তুমি তোমার পরিবারকে নিয়ে এসে এখানে খাওয়াবে। তুমি এখানে মানুষ ডেকেছে বলে তুমি এসেছো। মানে আপনি যদি আমাকে নমস্কার করেন,
আমি তো আপনাকে প্রতি নমস্কার করবো। আমার যদি কেউ কোথাও ডাকেন তো আমি তো তাকে আমন্ত্রণটা প্রত্যাখ্যান করতে পারি না, আমি আমন্ত্রণ গ্রহণ করার মধ্যে তাকে প্রতি নমস্কার করা আছে, সেই আমি সেসব জায়গায় গেছি। যেটা এখানে আপনাকে একটু আমি আমি আটকাচ্ছি, বলি হ্যাঁ। আমি যখন ওইসব জায়গায় দিয়ে ঢুকি, ওই যে বললাম আপনাকে যে ওই পার্ক হোটেলে যখন ঢুকছি তখন আমি চারপাশে তাকিয়ে দেখছি এই যে জায়গাটায় আমি আসছি এই জায়গাটা আমার জায়গা নয়। আমি সন্ধ্যেবেলা সল্টলেকের রাস্তায় হেঁটে ঘুরে বেড়াবো কি শ্যামবাজারের একটা গলিতে একটা ওই কাঠের বেঞ্চি পাতা আছে, সেখানে একটা চায়ের ভাঁড় নিয়ে চুপ করে বসে থাকবো এবং আমি মানুষকে লক্ষ্য করব। আপনি বলছি কিভাবে শ্রেণী চেতনা আমার মধ্যে ঢুকে আসে, মানুষের মধ্যে কিভাবে ঢুকে আসে, মানে শ্রেণীর যে সে তাকে ওই যে যেটা বললাম না যে কলিযুক্ত তার রূপের প্রশংসা করে, তার বিদ্যাবত্তার প্রশংসা করে, তার সঙ্গীতের প্রশংসা করে নারীকে, তাহলে তার ধারণা জন্মে যায় আমি যথেষ্ট। এই ধারণাটাই তার সর্বনাশের কারণ হয়, তার ভিতরে স্ট্যাগনেশন এনে দেয়, সে আর এগোয় না, সে একটা লক্ষ্য স্থির করতে পারে না, জীবনে ফোকাস ঠিক করতে পারে না, তার কোনো রুটিন থাকে না তখন। জীবনে যত প্রতিষ্ঠিতই হোক যাই হোক, আমি আপনাকে বলছি আমি যখন আনন্দবাজার থেকে ঋতুপর্ণ ঘোষ চিত্র পরিচালক, তিনি আমাকে তার পত্রিকা রোববারে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে আমি গোসাইবাগান নামে একটা দীর্ঘ কলাম লিখেছিলাম কবিতা সম্পর্কে 7 বছর ধরে। প্রতি 15 দিনে একবার করে লিখতাম বাংলা কবিতা সম্পর্কে, তার গুণবাচক দিকগুলো নিয়ে, নতুন নতুন কবিদের নিয়েও লিখেছি। পরে আমি BanglaLive.com লিখেছি, ইনস্ক্রিপ্টমিতে লিখেছি এবং আমার থেকে বয়সে ছোট কবিদের সম্পর্কে আমার বইও আছে। যাই হোক, যখন ঋতুপর্ণ নিয়ে গেলেন সেখানে আমাকে, তখন উনি বললেন, জয় তুমি তো চিন্তা করো। ঋতুপর্ণ ঘোষ আমাকে বললেন, আমরা দুজনে আগে আনন্দবাজারে একসঙ্গে কাজ করতাম, উনি আনন্দলোকে বসতেন, আমি দেশে বসতাম। উনি আনন্দলোকের এডিটর ছিলেন, আমি দেশে একজন স্টাফ কর্মী ছিলাম। উনি আমাকে প্রায় ওর নিজের ঘরে ডেকে নিয়ে কথা গল্প করতেন আমার সঙ্গে। উনি বললেন যে তুমি তো কবিতা লেখো বা লেখালেখি করো, তোমার মাথাটা সবসময় খুব অন্যমনস্ক থাকে, তোমার এই অটোতে বাসে মেট্রোতে ঘোরা উচিত নয়, তুমি মুশকিলে পড়তে পারো, তোমার বয়স হচ্ছে। তখন আমার 52-53 বছর বয়স। উনি আমার এমন একটা স্যালারির ব্যবস্থা করে দিলেন যাতে, এবং অফিস থেকে সেই স্যালারি থেকে টাকা কেটে নিত, যাতে আমার একটা গাড়ির ব্যবস্থা হলো। এই গাড়িতে ঘোরাঘুরি করতে গিয়ে আজকেও আমি দেখেছি, আমি লক্ষ্য করলাম যে কার্ল মার্কস কতখানি সত্য। কীরকম? সেই 17-18 বছর বয়সে আমি পড়েছিলাম, এখনও আমি এটা বিশ্বাস করি, সেটা হলো যে আমার গাড়িতে আমার কোথাও যেতে হবে, যেমন আপনার কাছে পৌঁছতে হবে বা কোনো একটা জায়গায় পৌঁছতে হবে, দেরি হচ্ছে, আমি আমাদের যে চালক তাকে বলছি, হ্যাঁ রে দেরি, এত তাড়াতাড়ি সামনে দেখছেন না? সামনে দেখছি মাথায় বস্তা নিয়ে একটি লোক ধীরে ধীরে হাঁটছে, আর আমার চালক তাকে হর্ন দিচ্ছে, এবং আমার ভেতরে বিরক্তি জন্মাচ্ছে যে সে কেন সরে যাচ্ছে না। এই যে আমার ভেতরে বিরক্তি জন্মাচ্ছে, ওই বিরক্তিটার মানে হচ্ছে কার্ল মার্কস কতখানি সত্য। মানে আমি কিন্তু আমার শ্রেণী চেতনা ভুলে গেছি, আমার ভেতরে আমি যে গাড়ি চলে যাচ্ছি আর ও যে মাথার মধ্যে বস্তা নিয়ে যাচ্ছে, আমাকে আগে যেতে দেওয়া উচিত, এই জিনিসটা আমার ভেতরে কাজ করতে আরম্ভ করেছে। জয়ন্তকে বললাম, জয়ন্ত আমাদের যে চালক, হর্ন দিস না, ওই লোকটিকে যেতে দে। আমি একেবারে সরাসরি একটা প্রশ্ন করছি, ধরুন আপনি তো জানেন রাজনীতিতে বিজ্ঞাপন হয়, কে বস্তির মেয়ে, কে চাওয়ালার ছেলে, সেসব বিজ্ঞাপন নিয়ে রাজনীতি হয়। সত্যি কি আপনি দুধ বিক্রি করেছেন, সত্যি গুটে বিক্রি করেছেন, মানে এগুলো কি সত্যি জয়দা? এটাকে কি বিজ্ঞাপন বলে মনে হলো আপনার আমি যেটা বললাম? না, আমি আপনাকে প্রশ্ন করছি। আমি সত্যি সত্যি বাড়ি বাড়ি দুধ বিক্রি করেছি এবং ঘুঁটে বিক্রি করেছি। আমি ভ্যান রিক্সা করে বিচালি নিয়ে এসেছি আমার বাড়িতে গরুদের খাওয়ানোর জন্য, এবং গরুদের
খেতে দিলে তারা যে দুধ দিত তাতে আমাদের দিনে 42 টাকা আয় হতো, তার মধ্যে 29 টাকা চলে যেত যে দুধ দোয়ানোর জন্য যাকে রাখা হয়েছিল তার মাইনে এবং গরুদের খাবারের জন্য আমাদের হাতে থাকতো 13 টাকা। এইখানে এইরকম জীবন আমি যাপন করেছি। এইবার আমি যখন আইটিসি সোনার বাংলায় যাচ্ছি, কি আমি যখন গ্র্যান্ড হোটেলে যাচ্ছি কিংবা আমি যখন পার্ক হোটেলে ঢুকছি, তখন আমি কিছুতেই এটা ভুলে যেতে পারি না যে এখানে যারা সন্ধ্যা অতিবাহিত করে তারা আমার শ্রেণীর লোক না, তারা আমার আত্মীয় নয় কোনো দিন। আমি যেহেতু নিজেকে, এবং ওই সময় আমি নিজেকে ধিক্কার দিয়েছি যে তুমি তোমার বিরক্তি জন্মাচ্ছে নিজের মধ্যে। তুমি চালককে বলছো জয়ন্ত তাড়াতাড়ি চল না, হর্ন দে না। বল কী করে হর্ন দেবো, সামনে যে লোকটা যাচ্ছে। আমি তখন দেখলাম যে একটা মাথায় বিরাট ভারী বস্তা নিয়ে এসে চলেছে, তার থেকে জোরে চলবার শক্তি তার নেই। আমি একটা গাড়িতে বসে আছি, আমার ভেতর ওটা সংক্রমিত হয়ে গেছে। তেমনি লেখকরা যখন আস্তে আস্তে নাম করতে থাকেন, তাদের বিজ্ঞাপন বেরোতে থাকে, তাদের বই বেরোতে থাকে, ভালো জায়গায় মানে প্রত্যেক বছর তারা পুজো সংখ্যায় প্রধান পুজো সংখ্যাগুলোতে তাদের লেখা আহ্বান করে নেওয়া হয়। আস্তে আস্তে তারা না ওই গাড়িতে বসে থাকা ওই লোকটার মতো হয়ে যান। তারা হয়তো লিখছেন সাধারণ মানুষের কথা, তারা হয়তো লিখছেন যে খুবই গরিব নিম্নবিত্ত কোনো মানুষের কথা তারা লিখছেন লেখার মধ্যে, সেটা লিপি কুশলতা তাদের, সেইটাই তাদের প্রতিভা বা তাদের লিপি কুশলতা যেটা তারা অর্জন করেছেন, তাদের অন্তরটা সেই রকম নয়। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. আমি সাংবাদিক হিসেবে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে আমার সতীর্থরাও আছেন। দেখুন জয়দা, আপনি যে কথা বলছেন এ কথা তো আমরা সবাই জানি যে কবিরা তারা একটু অন্যরকম জীবনযাপন করতেও অভ্যস্ত। যেমন আপনি আমার থেকে ভালো জানেন থিওফিল গতিয়ের করটিতে সুরাপান করতেন। আপনি আমার থেকে ভালো জানেন শার্ল বোদলেয়ার তিনি কীরকম একটা উদ্দাম জীবনযাপন করেছেন। আবার এটাও ঠিক কথা, গিওম অ্যাপোলিনের থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কবিরা, এমনকি আর্তুর র্যাবো স্বয়ং, সে কৃতদাসের ব্যবসায় চলে গেল কবিতা ছেড়ে। তা কবিরা অস্ত্র বিক্রি করেছেন, ধরাও পড়েছিলেন, হ্যাঁ অস্ত্র বিক্রি করেছিলেন। তা ধরুন কবিরা, সাহিত্যিক বা যারা ধরুন চিত্রকলায় রয়েছেন চিত্রকর, বা যারা ধরুন চলচ্চিত্রকার, বা ধরুন যারা মার্গীয় সঙ্গীতে রয়েছেন, তারা একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন, অথবা তারা যতটা সত্যদ্রষ্টা, যতটা তারা সৃষ্টিশীল, যতটা তারা আমরা বলতে পারি যে একটা অন্য ভুবন রচনা করেন, তার ভুবনের তারা ঈশ্বর, তেমন যথাচারও করেন, একটু লম্পট হবেন, একটু মাতাল হবেন, একটু অন্যরকম জীবনযাপন করবেন। সেক্ষেত্রে কোথাও মনে হচ্ছে না যে আপনি একেবারে আলাদা জীবনযাপনে চলে এসেছেন? আপনাকে কথা বলি, আমি এত আলাদা কিছু নই, আমি খুব সাধারণ মানুষ। আপনার বলার ত্রুটি ধরছি না, আমি ত্রুটি সন্ধানকারী নই, কিন্তু আপনি যেসব লেখকদের নাম করলেন তাদের সম্পর্কে তাদের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা বলছি। যেমন আপনি বলুন ফ্লার দ্য মল যার লেখা, হ্যাঁ মানে আমি থিওফিল গতিয়েরের নাম বলছি, আর্তুর র্যাবোর কথা বলেছি, বোদলেয়ারের কথা বলছি, শার্ল বোদলেয়ার। বোদলেয়ার 46 বছর বয়সে মারা গিয়েছিলেন। তার আগে ওর লেখা বন্ধ হয়ে যায়, কারণ ওর মাথায় সিফিলিসের আক্রমণ ঘটে। এবং জোনা রিচার্ডসন বলে একজন একটা বই লিখেছেন, সেই বইতে এটা পাওয়া যায় যে মেমোরি অফ ওয়ার্ডস পর্যন্ত তার চলে গিয়েছিল শেষ জীবনে বোদলেয়ার। আচ্ছা, র্যাবো আপনি জানেন, আপনি নিজেই বলেছেন যে কত অল্প সময় স্থায়ী তার কাব্যজীবন। এমনকি আমাদের প্রচণ্ড শক্তিধর কবি শক্তি চট্টোপাধ্যায়, তিনি তার জীবনের দ্বিতীয়ার্ধে তার কবিতার যে প্রবল ক্ষমতা, শক্তি, যেটা মানে যে সামর্থ্য নিয়ে তিনি কবিতা লিখতেন, তার জীবনের দ্বিতীয়ার্ধে এসে
সেই সামর্থ্য তার হাত থেকে ধীরে ধীরে চলে যায়। মাঝে মাঝে 2-4টে লাইন ফ্ল্যাশ করে উঠতো, তারপর আবার কবিতাটা একটু নিভে নিভে আসতো। এটা শক্তিবাবু বুঝতে পারতেন? এখন উনি বুঝতে পারতেন, তার স্বীকারোক্তি ওর যাবার সময় হলো এই কবিতার মধ্যে পাওয়া যায়, আরও অনেক কবিতায় পাওয়া যায়। তরুণ কবি কখন তোমায় বলতো লোকে, কোন বয়সে থমকে গেলে সুশ্রী দেখায়। হ্যাঁ, আচ্ছা, তা আস্তে আস্তে উনি বুঝতে পারতেন সেটা, ও শেষের দিকে লেখা পড়লে সেটা বোঝা যেত। আচ্ছা, তারপর আপনি শেষের দিকে লেখা বিষয়ে শঙ্খ ঘোষের একটি অপূর্ব গদ্য রচনা আছে। সেই লেখাটির নাম হচ্ছে এই শহরের রাখাল, শক্তির মৃত্যুর পর বেরিয়েছিল। সেখানে শঙ্খ ঘোষ দেখিয়েছেন যে শক্তির প্রথম জীবনের কবিতার যে তীব্রতা, যে অসম্ভব মানে গতি এবং তার ভেতরকার যে সামর্থ্য, তা মধ্য বয়সের পরে ধীরে 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 অস্তের দিকে ঢলে পড়ে। শক্তি সম্বন্ধে এটা বলা হয়েছে। আরও কেউ কেউ কবি আছেন যারা অনেক বড় সাহিত্য প্রশাসকের পদ অলঙ্কৃত করে গেছেন, যারা সাহিত্য প্রশাসকের পদ অলঙ্কৃত করেছেন। ধরুন সাহিত্য একাডেমির, ভারতীয় সাহিত্য একাডেমির সভাপতি, বাংলা একাডেমির সভাপতি, বা এইরকম পদ অলঙ্কৃত করে প্রয়াত হয়েছেন। তাদের সম্বন্ধে কেউ এই কথা বলেনি। তাদের লেখাও কিন্তু ধীরে 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 মানে তার ব্যক্তি শক্তি হারিয়েছিল। কেন বলা হয়নি? কেন বলা হয়নি তাদের কবিতা খারাপ হচ্ছে বা তাদের লেখায় আর সেই জোর নেই? বলা হয়নি যেহেতু তারা খুব বুদ্ধিমান ছিলেন। শক্তি চট্টোপাধ্যায় ওই ধরনের ছিলেন না, তিনি সত্যি সত্যিই বোহেমিয়ান ছিলেন। আমি বোহেমিয়ান শব্দটাকে আপনি নজরে রাখবেন, আমি একটু পরে আসবো, যেহেতু আপনি র্যাবোর কথা বলেছেন, বোদলেয়ারের কথা বলেছেন, তেওফিল গতিয়ের কথা বলেছেন, এই জন্য আমি এখানে আসবো। সেটা হচ্ছে যে এরা ছিলেন কিন্তু বৈষয়িক বুদ্ধি সম্পন্ন। এরা জানতেন আমরা যদি কোনো উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারি, সাহিত্য প্রশাসকের পদগুলি দখল করে নিতে পারি, তাহলে অন্য বাকি যে সাহিত্য পরিবার আছে, সাহিত্যের যে মস্ত বড় জগৎ আছে বা ফ্রেটার্নিটি যাকে বলে। আচ্ছা, আপনারা কি দ্য মার্ডার অফ অঙ্কুর আরোরা এই ছবিটা দেখেছেন, যেখানে কে মেনন অভিনয় করেছেন, একজন খুব বিখ্যাত খুব মানে সক্ষম একজন শল্য চিকিৎসকের ভূমিকায়? সেখানে যখন ওই অঙ্কুর আরোরা বলে বালকটি মারা গেল একটা ভুলের জন্যে, তখন কে মেনন কি বলছেন, ওকে ঘিরে তো, আপনাকে ঘিরে যেমন এখন এই ছেলে মেয়েরা রয়েছেন, ওকে তো ঘিরে তরুণ সব চিকিৎসকরা রয়েছেন, তরুণী চিকিৎসকরা। সেখানে বলছেন, যখন বুঝতে পারলেন যে ও চলে গেল, ও বাঁচবে না, মানে ও বাঁচল না আর কি, অঙ্কুর আরোরা, তখন কে মেননের মুখ দিয়ে একটা কথা বলানো হয়। সেটা হচ্ছে যে এখানে যা যা ঘটেছে তা কিন্তু তোমরা কেউ দেখোনি, এটা হয়নি। ওকে যে এই জিনিসটা আগে যে ওকে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে যে ওকে বিস্কুট খাওয়ানো হয়েছিল বা এ করে, এগুলো কিন্তু তোমরা জানো না। কারণ তোমরা মনে রেখো, তোমাদের এই ডাক্তারদের ফ্রেটার্নিটিতে থাকতে হবে। ডাক্তারদের যে ফ্রেটার্নিটি, সেখানে তোমাদের থাকতে হবে। তোমরা এখন সবে শুরু করেছো। উনি তো ওদের বস, মানে উনি হচ্ছে প্রচণ্ড সক্ষম একজন শল্য চিকিৎসক, বিরাট বিখ্যাত। তা ফলে তোমরা বাইরে বলবে না, ফলে এরা বাইরে বললো না। এইটা লেখকরাও বোঝেন, কারণ লেখকদের বুদ্ধি কম এটা ভাবার কোনো মানে হয় না। তারা জানেন আমরা যদি এটা প্রশাসকের পদে গিয়ে বসতে পারি, তাহলে আমাদের পাশে আরও নতুন যাদের এখনো নাম হয়নি, তারা আমাদের ঘিরে থাকবেন এবং আমাদের ভালো বলবেন। শক্তি চট্টোপাধ্যায় সেই ধরনের বৈষয়িক বুদ্ধিসম্পন্ন ছিলেন না, তার জন্য তিনি ওই রকম ধরনের কোনো পদে যাওয়ার জন্য কোনো চেষ্টাও করেননি, জাননি। তাই তার লেখার সমালোচনা অবিরল হতে পেরেছে। অন্যদের লেখা খারাপ হয়ে গেলেও তার সমালোচনা হতে পারেনি, কারণ তারা প্রত্যেকেই বড় বড় একাডেমির, সর্বভারতীয় একাডেমির প্রধান হয়েছিলেন। তার বিরুদ্ধে কথা বলবে কে? তার নিজের সাহিত্যিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি এই কথাটা বলতে পারছি কেন? বলতে পারছি যেরকম ক্রুশ্চেভ
প্রেসিডেন্ট হওয়ার পর বলেছিলেন যে স্ট্যালিন কি কি করেছেন, তখন একটা চিরকুট তার সাংবাদিক সম্মেলনের মধ্যে একটা চিরকুট তার হাতে এসে পড়ল। স্ট্যালিনের প্রধান 4 জন সঙ্গীর মধ্যে তো একজন ছিলেন আপনিও, নিকিতা ক্রুশ্চেভ। তাহলে আপনি তখন বলেননি কেন? উনি চিরকুটটা চেঁচিয়ে পড়লেন ক্রুশ্চেভ সেই সাংবাদিক সম্মেলনের মধ্যে, বিরাট ঘর ভর্তি লোক। ওই তার সমস্ত স্ট্যালিন কি কি অন্যায় করতেন সেগুলো বলেছেন। কে বললেন বলুন, হাত তুলুন। কেউ কোনো কথা বলল, নিস্তব্ধ। তখন ক্রুশ্চেভ হাসলেন, এসে বললেন, আমি বলিনি ঠিক এই জন্যেই যে কারণে আপনি আপনার পরিচয় দিচ্ছেন না। কেমন? আজকে আমি লেখার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, আজকে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু যখন আমি লেখার জগতে ছিলাম, যখন আমি এগুলো লক্ষ্য করতাম, তখন আমি খালি ভাবতাম আমার এখান থেকে সরে যেতে হবে এবং আমার কবিতাটাকে নিয়ে আমি চুপ করে বসে থাকবো আর প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস শিখবো। আজকেও আপনি জানেন আপনার কাছ থেকে আমি একটা জিনিস লিখে নিয়েছি, প্রত্যেক জিনিস আমি একটা, সেটা আমি যে নতুন জিনিস শিখবো সেটা এই বিষয় নয় যে শুধু সাহিত্য বিষয় শিখবো। গত 56 বছর ধরে আমি সাহিত্য বিষয় নিয়েই আছি। আমি জানতে চাইবো সমুদ্র বিষয়ে, কোন একটা নতুন জিনিস, ভূগর্ভ বিষয়ে, ইউনিভার্স বিষয়ে, অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ে, ক্রিকেট বিষয়ে, শাস্ত্রীয় সঙ্গীতের রাগ বিষয়ে, রাগ সঙ্গীতে একই স্বর, রাগ সঙ্গীতে ধরুন মালকোষ, এইতে পঞ্চম স্বরটা লাগে না, পঞ্চম যে মানে পা, এটা ব্যবহার হয় না। আবার ধরুন আপনি বসন্ত রাগের মধ্যে পঞ্চমটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্বর, অর্থাৎ একটা রাগে যে স্বরটাকে বর্জন করা হচ্ছে অন্য একটা রাগে সেই স্বরটাকে প্রধান স্বর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরকম বারবার আছে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে। যেগুলো যত জানতে পারবো তত আমার জীবনটা উদ্দীপিত হবে। আমার তো আর নাম করার দরকার নেই। কিন্তু কোথাও আপনার মনে হয় না এখনো তো অনেক কিছু লেখা আমাদের মতো যারা অগণিত পাঠক আছে তাদের কাছে পৌঁছানো উচিত? আমি নিজে লিখে রাখছি, 50 বছর লিখেছি, যথেষ্ট লিখেছি। পাঠক আমাকে প্রশ্রয় দিয়েছেন, প্রকাশকরা প্রশ্রয় দিয়েছেন, আমাকে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা প্রশ্রয় দিয়েছেন। নিশ্চয়ই আমার লেখা ছাপা হয়েছে। ছাপা হওয়া মানে তো তাহলে সেই মেয়েটির মতো হয়ে গেল যার কাছে সবাই এসে তার রূপে এবং তার গানে এবং তার পড়াশোনায় মুগ্ধ হয়ে তাকে, এমনকি বিদেশিরাও তার প্রশংসা করে এবং সে সেটাকে সত্য বলে ধরে নেয়। তার ফলে কি হলো, তার নামটাও কেউ জানে না আজকে। আর তিনি কিন্তু ভালো গান গাইতেন, তার গান শুনেছি। এবার একটু হালকা প্রশ্ন করি। বলুন। আয়নায় দেখেন নিজেকে মাঝে মাঝে? হ্যাঁ, আয়নায় মাঝে মাঝে নিজেকে দেখেন? আমার এতক্ষণকার কথা শুনে কি মনে হলো, আমি যখন ওই কার্ল মার্কসের কথাটা বললাম, শ্রেণী চেতনার কথাটা, যে সামনে একজন ওই ভারবাহী একজন ওই ঝাঁকার মধ্যে ওই ভার বস্তা নিয়ে যাচ্ছেন আর আমি গাড়ির মধ্যে বসে রয়েছি, তখন আমার মনে হলো, আমার মনে একটা বিরক্তি জন্মালো। ওই যে বিরক্তিটা জন্মালো, ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমি কিন্তু আসলে ওই যে শ্রেণীটা গাড়ি চড়ে আমি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। ওই মুহূর্তে আমি নিজেকে টেনে নামালাম। আমি আপনাকে এই আয়নার পরীক্ষা দিলাম না যে আমি গতকালকেও আইটিতে সোনার বাংলায় গিয়েছিলাম, একটা খুব বড় অনুষ্ঠান ছিল সেখানে, সেই অনুষ্ঠানে আমন্ত্রণের কার্ড পেয়েছিলাম আমি। তিনি আমার কার্ড পাঠিয়েছিলেন, তিনি এটা মানে সর্বাধিক পরিচিত, সর্বাধিক প্রচারিত যে পত্রিকা তার সম্পাদক ছিলেন দীর্ঘদিন। তা আমি গিয়ে কার্ডটা নিয়ে গেলাম, তাকে নমস্কার করলাম, করে বসলাম, আধ ঘন্টা পরে উঠে চলে এলাম। কিন্তু আমি জানলাম ওই জায়গাটা আমার নিজের জায়গা নয়। না, এই আয়নাটা আপনার জানি। আমি এবার সত্যিকারের সার্সি আয়নার কথা বলছি, আরশির কথা বলছি, যে আপনার চেহারাটা দিন দিন আমার যেন দেখে মনে হচ্ছে, কখনো কখনো মনে হচ্ছে রবীন্দ্রনাথের কথা, কখনো কখনো টলস্টয়ের কথা। এটা কি আপনি কখনো লক্ষ্য করেছেন বা ভেবেছেন? না, আমি লক্ষ্য করিনি। তবে একদিন একটি মেয়ে আমাকে বলেছিল, সে ওশোর খুব ভক্ত, রজনীশ। সে আমাকে বলেছিল যে আপনাকে না অনেকটা ওশোর মতো দেখায়।
ওষুধ মতো দেখায়, মানে আমি ওষুধ যে প্রজ্ঞা তা আমার আসবে এটা মনে করার কোনো কারণ নেই। একটা মানুষকে আরেকটা মানুষের মতো দেখতে হতেই পারে। হাম শাকল বলে একটা সিনেমা হয়েছিল, তখন রাজেশ খান্না হচ্ছেন সুপারস্টার, অমিতাভ বচ্চন তখনও সুপারস্টার হননি, রাজেশ খান্না একমাত্র সুপারস্টার। তখন একটা ছবি হয়েছিল, তার নাম হাম শাকল, মানে দুজনের চেহারা একরকম। তা ওই রকম হতে পারে, তার মানে তার প্রজ্ঞাটাও তার মধ্যে চলে আসছে, তা তো নয়। তবে বারবার আপনার কথাতে রবীন্দ্রনাথ এবং টলস্টয়ের কথা উঠে আসছে মাঝে মধ্যেই আর কি। দুজনে আপনার না, আপনি এমন এমন কবিদের উদাহরণ দিলেন যারা বোহেমিয়ান ছিলেন এবং অল্প জীবনযাপন করেছেন এবং অল্প লিখেছেন, কিন্তু এর পাশে পাশে আপনি রবীন্দ্রনাথের কথা ভাবতে পারেন, ভিক্টর হুগো, গেটের কথা ভাবতে পারেন, আপনি ভাবতে পারেন ভিক্টর হুগোর কথা ভাবতে পারেন, আপনি ফরাসি জন্য আপনি বারবার ওইদিকে চলে যাচ্ছেন। আচ্ছা, আপনি এর কথা ভাবতে পারেন যে আমরা যে টলস্টয়ের কথা বললাম, টলস্টয়ের কথা ভাবতে পারেন। তারপরে আপনি গ্রিক কবিদের কথা ভাবতে পারেন, যে এই বছর শারদীয়া দেশ পত্রিকায় একটা অত্যন্ত মূল্যবান লেখা প্রকাশিত হয়েছে, যা এতদিন প্রকাশিত হয়নি বাংলায়, কিন্তু আমি 70-এর দশকে এটা ইংরেজিতে পড়েছিলাম, ইংরেজি অনুবাদে পড়েছিলাম। এটা গ্রিক নাটক, সোফোক্লেসের জীবনের শেষ নাটক। ওরা তো ট্রায়ও লিখতেন, মানে ট্রিলজি লিখতেন। ওর একটা ট্রিলজি আছে যেটাতে একটা হচ্ছে ইডিপাস রেক্স, যেটা বা ইংরেজিতে, যেটা শম্ভু মিত্র অনুবাদে যেটার উচ্চারণ ছিল, আমি সেই অভিনয় 3বার দেখেছি, অইডিপাউস ছিল ওর উচ্চারণে, আর এটা ইডিপাস রেক্স এটা। তারপরে আন্তিগোনে আরেকটা নাটক আছে, যে নাটকটা 90 বছর বয়সে প্রায় লেখেন সোফোক্লেস। তখন সোফোক্লেস সমস্ত গ্রিক সাহিত্যিকদের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী। তা শিশির কুমার দাস সেটার বাংলা অনুবাদ করেছেন। আমি 70-এর দশকে পড়েছিলাম, ওই গ্র্যান্ড হোটেলের তলায় একটা দোকান ছিল, সেখানে তখন এই যে জোনা রিচার্ডসনের বইটার কথা বললাম, 13 টাকায় কিনেছিলাম, বোদলেয়ারের স্প্লিন অ্যান্ড আইডিয়াল। আচ্ছা, কেমন? আচ্ছা, অসাধারণ প্রচ্ছদটা আপনার মনে আছে? কি আনন্দ হয়, মানে যখন মনে হয় না যে আমি একটা বই পড়বো, কি প্রচ্ছদ দেখে বিলায়েতের একটা দরবারি কানাডার রেকর্ড আমি শুনেছি, আরেকজনকে এক্সপেক্ট করিনি, সে বললো যে হ্যাঁ আমি ওই রেকর্ডটা আমার কাছে আছে, আমি ওটা মাঝে মাঝে শুনি। তখন মনে হয় আমরা এক দেশের বাসিন্দা। এই বইটা যে কভারটাও যে আপনার মনে আছে, এইটাতে আমার যে কি আনন্দ মনে হলো যে আমরা এক দেশের বাসিন্দা। সেইটা আমি 13 টাকায় কিনেছি। শ্রেণীতে একটু তফাৎ আছে চিন্তা ভাবনার, আপনি যে জায়গায় এখন, শ্রেণীতে হয়তো তফাৎ আছে। না না, তা নয়, ওটা আমি কখনোই, আমার থেকে বয়স পরে, আপনি আমার থেকে 25 বছর পরে জন্মেছেন বলে আপনি আমার থেকে কম জানেন, এ কথা আমি কখনো মনে করি না। এটা আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু আছে, তার নাম অর্ক দেব, সে আসলে আমার মেয়ের বন্ধু, আমার মেয়েরই বয়সী, সে 34 থেকে এখন 35 বছর বয়স, সে একজন সাংবাদিক। সে আমার পৃথিবীর ইতিহাস সম্পর্কে এমন অনেক কথা ফোনে জানায়, যাতে আমি বলি যে অর্ক, আজকে আপনি আমায় এটা বললেন, আমার এখন এই যে 2-3টে তথ্য আমায় দিলেন, এখন 2-3টে দিন আমার কিছু না জানলেও চলবে, আমি 3 দিনের জানার রসদ পেয়ে গেলাম। তা আমি বলছি ইডিপাস অ্যাট কলোনাসে গিয়ে ইডিপাসের মৃত্যু হয়। এই যে নাটকটা 90 বছর বয়সে লেখেন, কি বলে, সোফোক্লিস লেখেন, তখন সোফোক্লিসের ভাগ্যর সঙ্গে রবীন্দ্রনাথের ভাগ্যে এক জায়গায় মিলে যায়। সোফোক্লিস সবাই সম্মান করে তখন। রবীন্দ্রনাথ যখন গদ্য কবিতা লিখতে লাগলেন, 4টে গদ্য কবিতার বই আছে, যেসব বইতে আফ্রিকা, পৃথিবী, ক্যামেলিয়া, তারপরে আপনার শিশুতীর্থ, এইসব কবিতা আছে, তখন যারা রবীন্দ্রনাথের ধরুন সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি এই সমস্ত পড়েছে, সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা একরকম লেখা নয়, আলাদা আলাদা লেখা, তো এই লেখা ভালোবেসেছেন যারা, তারা পর্যন্ত বললেন, এমনকি মৈত্রেয়ী দেবীও বললেন, যে কবিতায় ছন্দ না থাকলে
অথচ উনি কিন্তু গদ্য কবিতায় রাস্তাটা বাংলায় খুলে দিয়ে গেলেন রবীন্দ্রনাথ। সেই কবিতাগুলো ভালো কি মন্দ সে বিচার পরে, কিন্তু উনি গদ্যে যে কবিতা লেখা সম্ভব, এটা রবীন্দ্রনাথের হাতে সূচিত না হলে, এই পথ সূচিত না হলে আজকে এত গদ্য কবিতা লেখা হতো না। তো রবীন্দ্রনাথকে তখন বলা হতো যে ওর বয়স হয়ে গেছে, তাই জন্যে ওর আগেকার যে হাত ছিল সে হাত এখন নেই, এবং ওকে বারবারই সমালোচনা সহ্য করতে হয়েছে। সফোক্লেসকেও এইটা সম্পর্কে সবাই নীরব হয়ে রইল, ইতিহাস কোনো কথা বলল না। কেন? যিনি এইটার অনুবাদ করেছেন এবং শিশির কুমার দাসের নোট যেটা মানে টিকা যেটা দিয়েছেন, শারদীয়া দেশে এবছর একটা খুব মূল্যবান লেখা ছাপা হয়েছে। আমি দেশ পত্রিকার সম্পাদককে ফোন করে জানিয়েছি যে আপনারা এই ধরনের লেখা ছাপলে আমরা উপকৃত হই। এটা আমি ইংরেজিতে পড়েছিলাম, যেহেতু আমি গ্রিক ভাষা জানি না। হচ্ছে ট্র্যাজেডির যা যা লক্ষণ, যার দ্বারা ট্র্যাজেডিকে চিহ্নিত করা হয়, প্রথম থেকে এই লেখাটায় 90 বছর বয়সে, প্রায় 90 বছর বয়স তখন সফোক্লেস যখন লিখছেন, তখন তিনি ট্র্যাজেডির যে লক্ষণগুলো থাকলে একে বলা যাবে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির লক্ষণগুলো সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে নাটকটি সমাপ্ত করেন। সেই জন্যে বাকি সবাই চুপ করে গিয়েছিল। কেউ যদি নতুন কিছু উদ্ভাবন করে, নতুন ধরনের চিন্তার প্রকাশ ঘটায়, কি চিত্রকলায়, কি কাব্যে, কি সাহিত্যে, কি নাটকে, তাহলে প্রথমেই তাকে যারা প্রথাসিদ্ধ প্রথাগত যে নাটক, সাহিত্য, কাব্য ইত্যাদিতে অভ্যস্ত খ্যাতনামা লেখকরা বা চিত্রকররা তাকে তাচ্ছিল্য করেন বা সরিয়ে রাখেন অথবা নীরব থাকেন। ফরাসি দেশে তো মারামারিও হয়েছিল। ভিক্টর হুগোর এরনানি যখন মঞ্চস্থ হলো, যারা ধ্রুপদীপন্থী, এমন অবস্থা হলো যে মারামারিতে সে নাটক তো মঞ্চস্থই হলো না এবং আজ অব্দি মঞ্চস্থ হয়নি ভিক্টর হুগোর এরনানি। আমি একেবারে অন্য বিষয়ে চলে যাব। আমি আপনাকে বলি, এখনো বাংলায় এমন কবি এবং গল্পকার আছেন যার লেখার মধ্যে নতুনত্বের উদ্ভাবন ঘটছে, কিন্তু যারা প্রতিষ্ঠিত সাহিত্যিক, প্রতিষ্ঠিত কবি, প্রতিষ্ঠিত গল্পকার, তারা তাকে সেই সম্মানটা দিচ্ছেন না। এখনো কিন্তু এমন রচয়িতা আছেন। এটা মৎস্যায়ন, মানে বড় মাছ ছোট মাছকে খেয়ে নেবে, এটাই তো মানে এর মধ্য থেকেই তো লড়াইটা হবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে, তার বয়স এখন প্রায় 4 কোঠার কাছাকাছি পৌঁছেছেন, তিনি 40 এখনো হয়নি। তিনি এখন ভবিষ্যতে কি কাজ করবেন, মানে আর 20 বছর পরে তিনি কি লিখবেন তা দেখতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু 20 বছর পর তো আমি বাঁচবো না। তবে তাকে নিয়ে আমি নিজের লেখা, তার লেখা নিয়ে আমার কি ধারণা সেটা আমি লিখেছি। আপনার কখনো কখনো মনে হয় না, এই যাদের ইন্টেলেকচুয়াল হয়, কিন্তু বাংলা ভাষায় যখন আমরা আতেল শব্দটা বলি, যদিও শব্দটা কোনোভাবেই ফরাসি নয়, কিন্তু আমরা একটু ফরাসিয়ানা লাগিয়ে একটু মস্করা করেই বলি, আপনার কোথাও মনে হয় না এই বিদ্বজনেরাই সবচেয়ে বেশি সুবিধাবাদী? দেখুন, অন্যকে সমালোচনা করার আগে সবচেয়ে আগে আমি নিজেকে সমালোচনা করি। অন্যের ত্রুটি ধরার আগে আমি নিজের ত্রুটি ধরার চেষ্টা করি। আমি ভাবার চেষ্টা করি যে আমি কারুর একটা ত্রুটি না ধরে, কারুর লেখায় যদি একটা ভালো জিনিস থাকে, সেটা যদি আমি মানুষের সামনে তুলে ধরতে পারি। আমি 30 বছর ধরে বাংলা কবিতা নিয়ে গদ্য লিখেছি, তাতে আমি তরুণ কবিদের নিয়ে অনেক লেখা লিখেছি, এবং তার আগে রবীন্দ্রনাথের কথা লিখেছি, জীবনানন্দের কথা লিখেছি, শঙ্খ ঘোষের কথা লিখেছি, শক্তির কথা লিখেছি, সুভাষ মুখোপাধ্যায়ের কথা লিখেছি। পরবর্তী সময়ে আমি অনেক তরুণদের নিয়ে লিখেছি। না, আপনি সেটা সবসময় বলেনও, এবং আপনি বিভিন্ন পুরস্কারে আপনি বলেন যে তরুণদের পুরস্কার দাও। আপনাকে পুরস্কার দিতে এসেছে, আপনি অন্য মানুষের কথা বলেছেন, অন্য কবির কথা বলেছেন, আমরা জানি। কিন্তু কোথাও কি আপনার মনে হচ্ছে না যে
এই কবিতার ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে বা যারা জড়িয়ে আছে আশেপাশে, আসলে তাদের তকমাটা, ধরুন জয় গোস্বামী আমাদের খুব প্রিয় কবি, কিন্তু এটাও তো ঠিক, আপনি চান বা না চান জয় গোস্বামীও একটা ব্র্যান্ডের নাম। কারণ কি, কারণ আমি আমার লেখা বিকৃত দ্বারা জীবন জীবিকা নির্বাহ করেছি, তার ফলে আমার একটা জনপরিচিতি হয়েছে। আমার কবিতা থেকে সুর দিয়ে গান হয়েছে, আমার কবিতা নামকরা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী আবৃত্তি করেছেন, কখনো কখনো অভিনয় হয়েছে। আমার একটা গদ্য রচনা, মানে একটা উপন্যাস নামে ছাপা হয়েছিল, একটা রচনা থেকে ফিল্ম হয়েছে। ওই যে বললাম কুম্ভে কবি, 10 দিন ধরে আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় আমার ছবি দিয়ে ছাপা হলো। এতে কি হলো, আমার অনেক মানুষ আমার নামটা জেনে গেল। কিন্তু বাঙালি তো ব্র্যান্ডেই বিশ্বাস করে। এখন বাঙালি ব্র্যান্ডিংয়ে বিশ্বাস করে কি করে না অতটা আমি বুঝবো না, কারণ ব্র্যান্ড জিনিসটা কি সেটা আমি ভালো বুঝি না, আমার মেয়ে বোঝে। তাহলে সে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করে, সে বোঝে, আপনারা বুঝবেন, আমি বুঝবো না। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি কি, আমি নিশ্চয়ই কোনো মানুষের সঙ্গে অভদ্রতা করব না। কারোর যদি শিল্পগুণ থাকে তার সঙ্গে আমি সেই কেউ যদি আমার সঙ্গে ভদ্র ব্যবহার করে আমি তার সঙ্গে ভদ্র ব্যবহার করব। কিন্তু আমি সবসময় মনে রাখবো আমি কোন শ্রেণীতে ছিলাম, কোন শ্রেণীতে আছি। আমি সবসময় মনে করব মার্কস আসলে একজন দার্শনিক, এবং মার্কসের যে মতবাদ তা যখন যে কোনো দেশের রাজ্যে ক্ষমতায় এসেছে, সে রাশিয়া, সোভিয়েতে বলুন, চায়নায় বলুন, দক্ষিণ কোরিয়ায় বলুন, যেখানে বলুন, বা আমাদের এই বামফ্রন্টে বলুন, যখন একটা ক্ষমতার জায়গায় সেটা চলে এসেছে, তখন ক্ষমতার নিজস্ব কিছু তেজস্ক্রিয়া আছে, কিছু ধর্ম আছে। ক্ষমতা নিজে একটা ইজম, সে ক্ষমতা তখন তার নিজের ইজমগুলো তার মধ্যে প্রযুক্ত হতে আরম্ভ করেছে স্বয়ংক্রিয়ভাবে। এবং মার্কসিজম কি সেইটা থেকে তাকে সামনে রাখা হয়েছে, ঠিক কথা। যেমন গান্ধীবাদী ছিলেন নিশ্চয়ই, মার্কসিস্ট ছিলেন না ইন্দিরা গান্ধী, কিন্তু তিনি তো জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এই যে শেখ হাসিনা, তিনি যে স্বৈরাচার করলেন, অথবা ধরুন সাদ্দাম হোসেন, এরা তো কেউ মার্কসিস্ট নন, কিন্তু এদের ব্যবহারের মধ্যে আপনি সব এক ধরনের এক প্রতিকৃতি, এক রকম মিল পাবেন আপনি এদের মধ্যে। সব সাদ্দাম হোসেন, লিবিয়ায় গদ্দাফি, তারপরে আপনার এই শেখ হাসিনা, ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা ঘোষণা করলেন, এরা কেউ মার্কসিস্ট নন, কিন্তু এদের সঙ্গে স্ট্যালিনের ব্যবহারের কিন্তু মিল পাবেন। এই ব্রেজনেভ, তিনি কিন্তু নিষিদ্ধ করে দিচ্ছেন, মানে ইয়েকে, আমার সলজেনিৎসিনকে পুরস্কার নিতে দিচ্ছেন না, মানে ওই গুলাগ আর্কাপিলাগোর জন্য নোবেল পুরস্কার নিতে দিচ্ছেন না। তা সেই জন্য সলজেনিৎসিন বেঁচে, মানে ওই পাস্তেরনাকের মতন খারাপ জীবনটা হয়নিও। তা আমি বলতে চাইছি যে ক্ষমতা একটা নিজে ইজম। এটা খুব সুন্দর বললেন, মানে দর্শন শাসকের পাপে তাকে আমরা কালো করে দেব না, দাগিয়ে দেব না। খুব সুন্দর বললেন। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? এই কবিতাটি আমি আমার ছেলেবেলায়, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন এক প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছিলাম এই কবিতাটি বলে। তো সেইখানে পুরস্কার হিসেবে আপনারই এক বই পেয়েছিলাম, সেটা আপনার পুরো কবিতায় ছিল। তাহলে আমি এটাই বলবো যে কবিতা কি এইভাবেই ছড়ায়? আপনি কি মনে করেন? কবিতা কীভাবে ছড়ায় আমি জানি না, আমি তো পারফর্মার নই। যারা পারফর্মার তারা কবিতাকে ছড়ান। আপনি যেমন পারফর্ম করেছেন, মানুষের সামনে কবিতাটা পড়েছেন এবং আপনি পুরস্কার পেয়েছেন, এটা পারফর্ম করা, অনেক মানুষের সামনে পারফর্ম করা। আর যে লেখে, যেমন এলফ্রেড জেলিনেক বলে একজন অস্ট্রিয়ান লেখিকা আছেন, তার খুব বিখ্যাত বই হচ্ছে পিয়ানো টিচার, তার বিখ্যাত বই হচ্ছে উইমেন অ্যাজ লাভার। আর
আরেকটা বই হচ্ছে লাস্ট। এই 3টে বই আমি পড়েছি। তাকে যখন 2004-এ নোবেল পুরস্কার দেওয়া হলো, তিনি তখন বললেন যে আমি ওই নোবেল পুরস্কারের মঞ্চে যাব না, সেখানে কিন্তু সারা পৃথিবীর মিডিয়া সেখানে উপস্থিত থাকবে। উনি বললেন আমার মঞ্চ হচ্ছে আমার রাইটিং ডেস্কটা। আপনারা অনেক দিন পর্যন্ত তার একটা মাত্র ছবি দেখেছেন, মানে 2014 পর্যন্ত, মানে আরও 10 বছর। সেটা হচ্ছে অস্ট্রিয়ান দূতাবাসে ওই পুরস্কারটা পাঠিয়ে দেওয়া হয়। এবার সেখানকার যে রাষ্ট্রদূত ছিলেন, সুইডিশ রাষ্ট্রদূত, সেই সুইডিশ রাষ্ট্রদূতের কাছ থেকে তিনি ওই পুরস্কারটা গ্রহণ করেন একগুচ্ছ ফুলের সঙ্গে। সেই একটা ছবি উনি তাকিয়ে হাসছেন, সেই ছবিটা সমস্ত ইন্টারনেটে সব জায়গায় প্রচারিত হয়। পরে এখন তিনি নোবেল পুরস্কার পাওয়ার পরে প্রত্যেক নোবেল পুরস্কার প্রাপকের একটা ভাষণ থাকে। সেই ভাষণটা উনি কোথায় দিয়েছিলেন? যে ঘরে বসে উনি লেখেন, সেই ঘরে ওর এক বান্ধবী সেটাকে ভিডিও করেছিলেন। উনি কি বলতে চান, উনি যে লিখিত ভাষণ পাঠ করেছিলেন। সেই লিখিত ভাষণটা ওই যে সুইডিশ একাডেমির যে অনুষ্ঠানটা হয়, সেখানে একটা স্ক্রিন টাঙিয়ে সেই ভাষণটা দেখানো হয়। তিনি নিজেকে ওই জায়গাটা নিয়ে যাননি, কারণ তিনি বলেছেন আমার স্টেজ হচ্ছে, আমার মঞ্চ হচ্ছে আমার রাইটিং ডেস্ক। সুতরাং পারফর্মারের সঙ্গে একজন লেখক, অনেক সময় একজন লেখক ভালো পারফর্মার হতে পারেন। যেমন আমি বলতে পারি এই মুহূর্তে লেখক এবং পারফর্মার হচ্ছেন ব্রাত্য বসু। ব্রাত্য বসু নিজে অভিনয় করতে পারেন, নিজে নাটক লিখতে পারেন, উপন্যাস লিখতে পারেন, ছবি পরিচালনা করতে পারেন, ছবিতে অভিনয় করতে পারেন। পারফর্মিং আর্ট এবং লেখক একই সঙ্গে তিনি তার ভেতরে আছেন। কিন্তু সবাই তা নন। পারফর্মার আলাদা, আর লেখক আলাদা, কবি আলাদা। কবির কবিতা যিনি পড়ছেন স্টেজে দাঁড়িয়ে বা তাতে সুর দিয়ে গান গাইছেন, তিনি পারফর্মার। কোথাও কি মনে হয় যে কবিরা নিভৃতে নিজের জায়গায় থাকা, সেই জায়গাটাতেই কবিতা নিয়ে শব্দ, তার যে অক্ষরমালা, যে বর্ণেশ তিনি লিখছেন, তা সরাসরি পাঠকের হৃদয়ে পৌঁছা, এটাই চায়? ধরুন 50 বছর লেখার পর অবসর বাঙালি কোনো লেখক নেননি। আমার ইচ্ছে হলো 50 বছর লেখার পর আমার অবসর নিতে হবে, তা আমাকে কেউ নেয়নি বলে আমি নেব না, এটা হয় না। এক একজনের এক একটা ধারণা। আপনার নিজের কবিতা আবৃত্তি শুনতে ভালো লাগে? বলছি আপনাকে, একজনের আবৃত্তি শুনে, যে কবিতা আমি তার অন্তত 20 বছর আগে পড়েছি, ধরুন 69-70 সালে পড়েছি, আমি আবৃত্তিটা তার মুখে শুনছি, দিনান্তের প্রণাম নামে আবৃত্তিটা শুনছি। সেটা 88 বা 89 সাল হবে। আবৃত্তি করছেন শম্ভু মিত্র। কয়েকটা লাইন আমি আপনাকে বলছি, জীবনানন্দ দাশের বোধ কবিতার কয়েকটা লাইন। এই কবিতাটা আমি যতদিন তার আগে পর্যন্ত পড়েছি, আমার ধারণা ছিল যে কবিতাটা একটি পুরুষের কথা, পুরুষের ভেতরেই এই একাকিত্ব থাকে। কিন্তু খুব বড় জাতের রচয়িতা যারা হন, বড় জাতের লেখক যারা হন, কবি যারা হন, তাদের লেখা নারী পুরুষ নির্বিশেষে ছড়িয়ে যেতে পারে। শম্ভু মিত্র পড়ছেন কীভাবে, শম্ভু মিত্র কীভাবে পড়ছেন তাতে আমি তার সহস্রাংশের একাংশ বলতে পারবো না, কিন্তু আমি তার জ্যোতি এবং তিনি কোনখানে তার স্বরটাকে তুলছেন বা নামাচ্ছেন সেইটুকু বলতে পারি। তিনি একটি জায়গায় বলছেন, জন্মে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজও সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে, জন্ম দেবে বলে, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় না কি। আচ্ছা, এই যে কবিতাটা, এখানে একটা জায়গায় দেখুন, জন্মে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়,
কিংবা আজও সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, এই যে হয় কথাটা উনি না হঠাৎ এক পর্দা নাম নিয়ে বললেন, আর আমি রবীন্দ্র সদনে আমার পিঠটা খাড়া করে দাঁড়ালাম। মানে সন্তানের জন্ম দিতে হয় যাহাদেরটা উনি এভাবে বললেন কেন? তার মানে এই কবিতাটা নারীদের প্রতিও যায়। পুরুষকে তো সন্তানের জন্ম দিতে হয় না, পুরুষ তো সন্তানের জন্ম দিতে, কিংবা আজও সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, এই যে হয় কথাটা উনি নামিয়ে বললেন। আমি এক মুহূর্তে বুঝলাম যে আমি কত মূর্খ। আমি ভেবেছি এই কবির কবিতাটা সবটাই পুরুষের কথা, নারীর কথাও আছে। সন্তানের জন্ম দিতে বাধ্য কে হয়? নারী হয়। সুতরাং আবৃত্তি অনেক সময় ঠিকভাবে আবৃত্তি হলে সে কবিতার অর্থস্তর, গোপন অর্থস্তরকে উন্মোচন করে দিতে পারে। খুব সুন্দরভাবে বললেন। আমি এখানে একটা কথা বলছি, ধৃষ্টতা মার্জনা করবেন বা শঙ্খবাবুর মতো ভাববেন না। সেটা হচ্ছে যে কবিতাটা সায়ন্তনী আবৃত্তি করলো আমাদের সবার প্রিয় কবিতা। এই কবিতায় আমি যখন প্রথম পড়ি তখন তো স্কুলে পড়ি, তখন আমারও বয়স 16, কিন্তু বেনি মাধব এবং আমার মধ্যে যে পার্থক্যটা, লিঙ্গ একও হলে অন্য লিঙ্গের যন্ত্রণাটা নিজের প্রতি নিয়ে আসাটা, এটাও কিন্তু আপনি স্রষ্টা। সুতরাং এই কবিতার ঈশ্বরের মতো রবীন্দ্রনাথ না, রবীন্দ্রনাথ তো স্রষ্টা, কিন্তু এই কবিতায় আপনি এমন ভাবে নির্মাণ করেছেন যেখানে আমরা ছেলেরাও 16 বছরের ওই মেয়েটিকে অনুভব করতে পারছি। আমরা অনুভব করতে পারছি যে অন্ধকার ঘরে আমি মেঝের ওপর শুয়ে আছি। আমি অনুভব করতে পারছি যে কতটা কষ্ট হলে মুগ্ধতার সঙ্গে বলা যায় যে ওদের দুজনকে ভালো লাগছিল। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনি ওই কবিতায় আমাদের কাছে ঈশ্বর। আপনিও কিন্তু লিঙ্গ এবং ইংরেজিতে যাকে বলে রেফারেন্স ফ্রেমের বাইরে গিয়ে ব্রহ্মার মতো একটা অদ্ভুত সুন্দর ক্ষেত্র রচনা করতে পেরেছেন। তাই বলি, কবিতা লেখা বন্ধ করাটা কি আপনার পক্ষে নিশ্চয়ই ভালো হচ্ছে, আমাদের পক্ষে কি ভালো হচ্ছে? আমি কবিতা লেখা বন্ধ করিনি। গত দুদিনে আমি 11টা কবিতা লিখেছি, একটাও তো পড়তে পারবো না। কিন্তু আমি এটা নিজেকে দেখতে চাই যে আমি কবিতা প্রকাশ না করে আমি কবিতা লেখা চালিয়ে যেতে পারি কিনা। আমি আমার ভেতরে কি সেইটা ওইটা, যেমন আমি ওই বললাম না যে আমার মনে হলো যে আমার ভেতরে ওইটি ঢুকে পড়েছে ওই জিনিসটা, যার জন্য আমি বলছি তাড়াতাড়ি চালা, হর্ন দে, আমাদের তো পৌঁছতে হবে। তো কী করে যাবো? সামনে যে একজন যাচ্ছে বস্তা মাথায় নিয়ে, তার কথা আমি ভুলে গেছি। আমিও তো এইরকম ঘুঁটের বস্তা নিয়ে লোকের ঝোলা নিয়ে লোকের বাড়িতে বাড়িতে বিক্রি করেছি এক সময়। আমি নিজের সেই চেতনাটা ভুলে গেছি, সেটা আবার ফিরে এলো। আমি বুঝলাম যে আমি সংক্রমিত হয়ে গেছি, ইনফেকশন হয়ে গেছে আমার, কারণ আমি গাড়িতে বসে আছি। এই ইনফেকশনটা হতে আমি দেখেছি 50 বছর ধরে ছড়িয়ে পড়ছে সেই ইনফেকশন। একেবারে তরুণ কবি, একটা কবিতা ছাপা হয়নি, সে আস্তে আস্তে নাম করলো, তার কী পরিবর্তন হয়ে গেল আমি চোখের সামনে দেখেছি। আমি তখন ভাবি, আমারও কি তাহলে এই হবে? আমিও কি এই অবস্থায় পৌঁছবো? সকলকে দেখবো মৃত্যু মুখে পৌঁছতে, আর শুধু নিজের সম্বন্ধে ভাবো না আমার কোনদিন মৃত্যু হবে না। কিমা আশ্চর্যম, আশ্চর্য কি? আশ্চর্য তো এইটা। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন। সত্যি কি কবিতা বলার কোনো ধরন হয়, বা আবৃত্তি করার কি কোনো নির্দিষ্ট ধরন আছে? কারণ আপনি এই বেনি মাধব কবিতাটাই সাম্প্রতিককালে গৌতম হালদার পারফর্ম করেছিলেন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে জল্পনা চর্চায় উঠে এসেছিল। আমরা দেখেছিলাম ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একটা সৃষ্টি রয়েছে, লোপামুদ্রা মিত্রের একটি গান রয়েছে, এই দুটোর থেকে অনেকটাই আলাদা সেই পারফর্মটা ছিল, সেখানে প্রচুর সমালোচনা উঠে এসেছিলো। আপনি এই জিনিসটাকে কীভাবে দেখেন? আমি তো সেই গৌতমের সেই ওটা পড়াটা দেখিনি, মানে ওই যেটা আমার কোনো ফেসবুক নেই, ফলে ওটা দেখা হয়। একটা কথা বলি, খুব নবীন একজন কবি একটা কবিতা লিখেছেন, কবিতার নাম দেয়ালা, কিন্তু অদ্ভুত ছন্দের ব্যবহার আছে। যে ছন্দের ব্যবহারটা এই ধরনের ছন্দের ব্যবহার একসময় জেরাল্ড মানলি হপকিন্স করেছিলেন, স্প্রাং রিদম বলা হয় যাকে।
সেই স্পাংরিজমকে অবিকল বাংলায় নিয়ে আসা শক্ত, কিন্তু অমিয় চক্রবর্তী তার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক ধীর লয়ে। এই মেয়েটি কবিতাটা লিখেছে, কবিতার শেষ কয়েকটা লাইন আমি বলছি। অক্ষী, একটা লাইনে এই শব্দটা রয়েছে, অক্ষী, যক্ষের পাশে যক্ষী, সাক্ষী মিথ্যে 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 সাক্ষী, স্পেস ছাইপাশ ময়ূরাক্ষী। ভাবুন, ছাইপাশ ময়ূরাক্ষী, ময়ূরাক্ষীর আগে ছাইপাশ শব্দটা বাংলা কবিতায় কখনো ব্যবহৃত হয়েছে আমি শুনিনি। কবিতার কেউ এগোলো অক্ষী, আমি একটা কবিতার মাঝখান থেকে বলছি, কিন্তু অক্ষী, যক্ষের পাশে যক্ষী, আর একটু এগোলো, বড় হলো, সাক্ষী মিথ্যে 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 সাক্ষী, স্পেস ছাইপাশ ময়ূরাক্ষী। মানে ওই ছাইপাশ সমেত ময়ূরাক্ষী বয়ে চলেছে। এটা কিন্তু একটা নারী জীবনকেও বলে, নারীর সৌন্দর্য এবং নারীর মেধা ব্যবহার করছে এই সমাজ। সেই ব্যবহৃত হতে হতেও কিন্তু সেই নারী জীবন বা নারীদের জীবন বয়ে চলেছে। তার মেধাও ব্যবহার করা হচ্ছে, তার যে নারীত্ব বা রূপযৌবন তাও ব্যবহৃত হচ্ছে। কিন্তু ছাইপাশ ময়ূরাক্ষী, ছাইপাশ করে এই কবিকে কোনো সিনিয়র কবি পাত্তা, মানে কোনো রকম গুরুত্ব দেন না। এখন যারা সিনিয়র কবি আছেন তারা কেউ এই কবিকে গুরুত্ব দেন না। আমি শুধু এর উপর সম্পর্কে মাঝে মাঝে লিখি। এই যে ক্ষমতাটা তার ভেতরে আছে, যে ছাইপাশ ময়ূরাক্ষী কথাটা লিখলো এবং কীভাবে জিনিসটা এসে বিস্ফোরিত হলো, একবার মনে হলো অক্ষী, যক্ষের পাশে যক্ষী, আমাদের খাজুরাহ মনে পড়বে। তারপরেই সাক্ষী মিথ্যে 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 সাক্ষী, ছাইপাশ ময়ূরাক্ষী। এই যে এত অসামান্য কবিতা, এর কোনো সিনিয়র কবি এই কবিতা সম্পর্কে কোনো ভালো কথা বলেনি না। খুব সম্প্রতি প্রতিভাস পত্রিকা আয়োজিত প্রকাশিত কৃত্তিবাস পত্রিকা এই একটা কবিতা গুচ্ছের একটা কবিতা আমি বললাম যে একে যে কিছু প্রোটেকশন দেব, অথবা আমি কোনো বড় প্রকাশকের কাছে গিয়ে বলবো বা কোনো বড় পত্রিকার কাছে গিয়ে বলবো এর লেখা ছাপুন, আমি তো অবসর নিয়ে নিয়েছি, আমার তো আর এখন এইসব ক্ষমতা নেই। কিন্তু এদের নিজেদের উপর বিশ্বাস থেকে এগোতে হবে। অন্য 5 জন লোক আমার কি সম্বন্ধে কি বলছে সেটা ভুলে গিয়ে আমার কি লিখতে ইচ্ছে করছে সেইটা লিখতে হবে। সেই বিশ্বাসটা যদি নিজের ওপর থাকে, এরা এগোবেন। দুঃখ হয় এটা ভাবে যে 20 বছর পরে ইনি কি লিখবেন তা দেখবার জন্য আমি বেঁচে থাকবো না। না, কেন বলছেন এটা? আমরা কি করে বলতে পারি? আপনার থেকে কত বছর বয়স বড় হয়ে বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প সাহেব পৃথিবীর সবচেয়ে বলা যেতে পারে হট সিটে বসার জন্য লড়াই করছেন। আচ্ছা, আমি বলি, দুটো কথা বলি। প্রথম কথা, তারা আমেরিকান, তাদের স্বাস্থ্য এবং তাদের গড় আয়ু অনেক উঁচুতে আমাদের থেকে বেশি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি 1966 সালে, তখন আমার প্রথম টিবি হয়। এখনও কিন্তু আমাকে আমার স্বাস্থ্যের জন্যে আমার প্রতি মাসে 28,000 টাকার ওষুধ লাগে, প্রতি মাসে। ফলে আমি আর খুব বেশি দিন আমার মনে হয় না। তখন আমার মনে হয় সময় যখন কম, তখন এই সময়টা আমি নিজেকে নিয়ে কাটাই, এই আর কি। আপনাদের সঙ্গে কথা বলছি, এই তরুণদের সঙ্গে কথা বলছি, আমার খুব ভালো লাগছে। আজকে আমি আপনার কাছে নতুন জিনিস শিখেছি, এবং সেটা আমি আপনাকে দিয়ে লিখেই নিয়েছি যে আপনি আমার কথা দিয়েছেন যে আপনি ওটা আমার পাঠাবেন। অবশ্যই অবশ্যই। আগে বলা হতো কবি এবং মহিলা কবি, কিন্তু এখন শুধুই কবি বলা হয়। আপনি কি মনে করেন যে কবিদের মধ্যে মহিলা কবি এবং কবি কোনো ভাগ আছে বলে? দেখুন, একজন নারী যা অনুভব করেন একজন পুরুষ ঠিক তাই অনুভব করেন না। একজন নারীর অনুভব শক্তি অনেক বেশি একজন পুরুষের থেকে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে যখন সানন্দা প্রথম তখন আপনারা অবশ্য জন্মাননি, সানন্দা প্রথম বেরোতে শুরু করলো, তখন অপর্ণা সেন তার সম্পাদক হলেন। সেখানে কিন্তু সম্পাদক অপর্ণা সেন লেখা হতো। এখন যেসব নারী পরিচালক আছেন তারা কিন্তু পরিচালক এই কথাটা ব্যবহার করেন। এইটা লক্ষ্য করবেন যে অনেক সময় অনেক সাংবাদিক, যেমন আজকে ঋতব্রত দিচ্ছেন আমার সঙ্গে কথা বলছেন প্রধানত, কিন্তু অনেক সময় নারী সাংবাদিকরাও তারা বলেন আমার ক্যামেরা পার্সন,
এটা আমি কোথায় শিখেছি? এটা আমি শিখেছি রিমঝিন সিনহা বোধ হয় তার নাম, যে এই আরজিকরের সময় খুব একটা অগ্রণী ভূমিকায় ছিল। তাকে আমি দেখিনি, কোনদিন চিনি না, তার একটা সাক্ষাৎকার দেখছিলাম, তাতে সেই কথাটা বলেছে। এটা আমার বলার কথা নয়, আমি তার কাছে শিখেছি, তাকে আমি চিনি না। আপনি শুনলে আনন্দিত হবেন, নিউজ রুম এই প্রোগ্রামে এই কথাটা তিনি বলেছিলেন আমাদের সাক্ষাৎকারে। আপনাদের সাক্ষাৎকারে বলেছিলেন না? তাহলে আমি সেখানেই শুনেছি। উনি বলেছিলেন যে ক্যামেরা পার্সন, এই যে এইটা বলা হয়, যেমন কঙ্কনা সেন শর্মা যে ওই জয়া আখতারের যে ওই লাস্ট ওই ওই যে 4টে করে ছবি নিয়ে উনি করেছেন না, কঙ্কনা সেন শর্মা একটা ছবি আছে, এবং ওর আরেকটা ছবিতে উনি করেছেন, পরিচালনা করেছেন ডেথ ইন এ গঞ্জ বলে একটা ছবি পরিচালনা করেছে, সেটা প্রথম পরিচালনা ছবি। সেখানে পরিচালক কথাটা লেখা আছে। সেই অর্থাৎ সম্পাদক, পরিচালক, ক্যামেরা পার্সন, এইগুলো ব্যাটসম্যান, ব্যাটার, এই কথাগুলো এখন চলে আসছে, এগুলো মানুষ মানতে বাধ্য হচ্ছে। কিন্তু এগুলো সব বহিরঙ্গের ব্যাপার। নারীকে এখনো তখনই আমি সম্মান করব যখন আমি বয়সে বড় হলে সে আমার বর্ষতা স্বীকার করবে, আমার কাছে এসে বলবে আপনি কত ভালো লেখেন, বা আপনি কত ভালো গান করেন, অথবা আপনি কি ভালো ছবি আঁকেন, অথবা আপনি কি ভালো পড়ান। তবে আমি তাকে আমি বলবো হ্যাঁ এও খুব ভালো, আমি নিশ্চয়ই বলবো এও খুব ভালো। আমি শ্রদ্ধা করবো না, আমি পিঠ চাপড়ে দেবো। পিঠ চাপড়িটা বোধ হয় আমাদের, আমি অন্য জায়গায় বলছি না, বঙ্গ সংস্কৃতির খুব গুরুত্বপূর্ণ। আমি অগ্রজ কবি লেখকদের সবসময়ই দেখেছি পিঠ চাপড়ে দিতে। তারা শ্রদ্ধার সঙ্গে একজন কবির কবিতা নিয়ে, তার থেকে বয়সে অনেক পরে লিখতে এসছেন, তার কবিতার শব্দ, জ্যোতিচিহ্ন, স্পেস ব্যবহার, চিত্রকল্প প্রয়োগ, বিষয়বস্তুর নতুনত্ব, এইটা নিয়ে কথা বলেছেন এরকম কোনো কবিকে আমি দেখিনি। মানে আমার এই 50 বছরের স্প্যানে আমি দেখিনি। তার মধ্যে হ্যাঁ এ তো খুব ভালো লেখে, এ দারুণ ভালো লেখে, চমৎকার গল্প লিখছে, চমৎকার কবিতা লিখছে, এই কথাবার্তা বলা হয়। এটা যুক্তিহীনভাবে বলা। যেমন আমি বলতে পারি বিনয় মজুমদার গণিত চর্চা করেন, এবং বিনয় মজুমদার গণিত বিষয়ে অনেক কবিতা আছে। বিনয় মজুমদার কত বড় কবি এবং তিনি গণিত নিয়েও কবিতা লেখেন, এই কথা আমরা আলোচনায় আমি অনেক পড়েছি। কিন্তু তার একটা কবিতাকে ধরে, এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই দুটো ক্যালকুলাসের মধ্যে কোন পর্যায়ের মধ্যে দিয়ে কী করে এই কবিতাটিতে তার ব্যক্তিগত জীবন, আমার পত্নীর নাম, আমার বউয়ের নাম রাধা, আমার ছেলের নাম কেলো বউ রাধা, এই কথাটা হচ্ছে লাস্ট লাইন। তা ততক্ষণ পর্যন্ত সেটা শুধু অঙ্কের কথা বলতে বলতে আসছে, শেষ লাইনে এসে তার ব্যক্তিগত ইনফরমেশনটা এলো। এবার 50 দশকের প্রতিষ্ঠিত কবি শরৎ কুমার মুখোপাধ্যায়, যেহেতু তারা একজন কবির বাইরের জীবন দেখে, বাইরের তিনি কেমন জীবনযাপন করেন সেইটা দেখে তার কবিতা বিচার করতেন, এরকম সকলকেই দেখেছি যে বাইরের জীবনটা কেমন সেইটা দেখে। তো কবির জীবন তো তার অন্তরের মধ্যে দিয়ে বিকশিত হয়, অন্তরের মধ্যে চলে। বিনয় মজুমদার ছিলেন অবিবাহিত, সন্তান সন্ততিহীন, এবং তাকে তার গ্রামের যে অধিবাসীরা এবং কিছু তরুণ কবি তারা রান্না ইত্যাদি করে দিয়ে, খাবার দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছিল। এইবার তাঁর কবিতায় পাওয়া যাচ্ছে আমার ছেলের নাম কেলো বউ রাধা, এটাকে খুব ঠাট্টা তামাশা করে, এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে শরৎ কুমার মুখোপাধ্যায় কবিতা লিখেছিল। কিন্তু একটি মেয়ে, সে বিনয় মজুমদারকে কখনো দেখেনি। সে বিনয় মজুমদারের এই দুটি কবিতা, ভারতীয় গণিত এবং আরেকটা কবিতা, এই দুটো কবিতাকে সে বিশ্লেষণ করে শেষকালে প্রমাণ করেছে যে অঙ্কে যেরকম একদম শেষকালে প্রমাণটা আসে, এই যে E = mc², এর আগে তো 22 বছরের অঙ্ক আছে,
তারপরে তো ওইটা এসছে। তো সেই রকমভাবে তিনি অঙ্কের মাধ্যমে এসে শেষকালে এইটা প্রমাণ হিসেবে এইটা রাখলেন। তার মনের মধ্যে কি জীবনটা তিনি যাপন করছেন, সেই জীবনটাই একজন কবির আসল জীবন। তাকে বাইরে থেকে কি দেখা যাচ্ছে সেইটা তার জীবন নয়। খুব দামি কথা বললেন। আমার আপনারই কবিতার লাইন এবং শব্দ মনে পড়ে যাচ্ছে। আপনার কবিতা তো বারবার ডাকে, সেটা অলকানন্দার জলে হোক, গভীরতার কথা বলে, অতলের কথা বলে, ভেতরে ঢোকার কথা বলে, গভীরে যাওয়ার কথা বলে। আমি আপনাকে এই প্রশ্নটা করছি যেহেতু আপনি এই প্রসঙ্গটা নিয়ে এলেন। মহাকাশ চর্চা থেকে ভূগোল, ইতিহাস থেকে প্রত্নতত্ত্ব, শব্দের উচ্চারণ ব্যাকরণবিধি থেকে শুরু করে গণিত, আশ্চর্য আপনার বিভিন্ন দিকে একেবারে কলম্বাসের মতো যাত্রা। আগামীকাল আমার সঙ্গে একজন খুব বড় গণিতবিদের দেখা হওয়ার কথা, এবং আপনাদের শুনে খুব ভালো লাগবে, তিনি একজন নারী। তাকে বারাক ওবামা খুব বড় একটা পদে অধিষ্ঠিত করেছেন। তারপরে ট্রাম্প এসেছেন, তারপরে বাইডেন এসেছেন, এবং এখন আবার ট্রাম্প এসেছেন। কিন্তু তার পদোন্নতি ক্রমে হয়েই চলেছে, কারণ তিনি অঙ্ক করতে করতে গণিতের মধ্যে দিয়ে যেতে যেতে তিনি একটা পথ দেখাচ্ছেন, যে সেই পথে তিনি চলেছেন, যে পথে ক্যান্সারের চিকিৎসা সম্ভব হতে পারে। তিনি কিন্তু প্রধানত গণিতের মানুষ। তার নাম ভ্রমর মুখোপাধ্যায়। তিনি আপনার ওই দেখবেন যে কলকাতার ইংরেজি কাগজগুলোতে তার ছবি দিয়ে তার বেরিয়েছে, কলকাতার এবং ভারতবর্ষের বিভিন্ন ইংরেজি কাগজে বেরিয়েছে। বারাক ওবামা তাকে খুব বড় একটা পদের প্রতিষ্ঠা করে যান। সাধারণত আমরা দেখি যে কোনো একজন রাষ্ট্রনায়ক, বা আমরা সংবাদপত্রের জগতেও দেখি, চ্যানেলের জগতেও দেখি, যিনি প্রধান ছিলেন তিনি যাকে পছন্দ করেছিলেন, তিনি প্রাক্তন প্রধান হয়ে যাওয়ার পর সেই ইনস্টিটিউট আর তাকে পছন্দ করে না। হয় তাকে সেখান থেকে বিদায় নিতে হয়, নয়তো তাকে আরও নিচু একটা মানে অবস্থায় গিয়ে তাকে কাজ করতে হয়, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় তাকে দেওয়া হয়। কেননা তার পূর্বসূরি যিনি, তিনি তাকে গুরুত্ব দিয়েছিলেন। এটা আমি সংবাদপত্রের জগতে খুবই দেখেছি। এখন এই ভ্রমর মুখোপাধ্যায়, ইনি হচ্ছেন নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়ের কন্যা। তিনি গণিত নিয়ে কাজ করেছেন সারা জীবন। বারাক ওবামা তাকে যে পদে দিয়ে যান, খুব বড় পদে, তারপরে দুবার প্রেসিডেন্টের বদল হয়, কিন্তু তার কাজ মানে কেউ সেখানে কোনো রকম মানে যাকে ইন্টারফেয়ার করা বলে, কেউ ইন্টারফেয়ার করেনি। কারণ তিনি গণিতকে দিয়ে, গণিতের সূক্ষ্মতার মধ্যে দিয়ে তিনি সেটাকে এমনভাবে প্রয়োগ করছেন যার দ্বারা ক্যান্সারের চিকিৎসা সম্ভব। আমার প্রশ্নটা এখানে, এত কিছু পড়াশোনা, এত কিছু গভীর জ্ঞান আপনার, কিন্তু ইচ্ছে করেই রবীন্দ্রনাথকে দেখে কি উদ্বুদ্ধ হয়ে, আমি শুধু কবিতা লেখার কথা বলছি না, আর বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় চত্বরই মারালেন না? দেখুন, আমার জীবনটা যেরকমভাবে চলেছে সেটা আমার নিয়ন্ত্রণে নয়, সেটা দৈবাধীন। আমি যে স্বেচ্ছায় কিছু করেছি তা নয়। আমি স্বেচ্ছায় এইটা নিজেকে বোঝাতে পারি, দেখো তুমি কিন্তু এইখানে ইনফেক্টেড হয়ে পড়ছো, তোমার ভেতরে কিন্তু এই ইনফেকশন ঢুকে পড়ছে, এইটা নিজেকে বোঝাতে পারি। তুমি কিন্তু এইটা সম্পর্কে সাবধান থাকবে, অন্যদের মধ্যে তুমি এই জিনিস দেখতে পাচ্ছ, তোমার ভেতরে যেন এই জিনিস না আসে, এইগুলো আমি নিজেকে বলতে পারি। এখানে একটা মিসিং লিঙ্ক আপনি একটু পূরণ করবেন। সেটা যে দেখুন, আপনার মায়ের তো একটা বিরাট প্রভাব আছে আপনার জীবনে। আপনি খুব কম বয়সে বাবাকে হারিয়েছেন, খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। আপনার মা তো যে সে মহিলা নন, তিনি সেই সময় দাঁড়িয়ে যেরকম ইংরেজি বলতেন, তিনি যেরকম পড়াশোনা করেছেন, এবং কলকাতার নামী স্কুল থেকে পড়াশোনা করে তিনি প্রধান শিক্ষিকা ছিলেন। আবার আপনার জীবনে বারবার একটা কোথাও যেন আপনাকে ছোটবেলা থেকে লড়াইয়ের মধ্যে, সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়েছে। এই জায়গাটা কি করে হয়? আপনার মা তো ছিলেন প্রধান শিক্ষিকা, ওরকম শিক্ষিতা, দুটো বিষয়ে এমএ বোধহয় তার, হ্যাঁ, এই রকম, এবং তিনি এত সুন্দর ইংরেজি বলতেন, এবং ইংরেজি ভাষার কনভেন্টে পড়েছে তো।
হ্যাঁ, সেই জন্য। ইংরেজি ভাষার দখল। আমি তো তাকে চিনিনি, মানে না। জানি না। আমি তো তার সম্পর্কে শুনেছি, লেখা পড়েছি। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এই চরম দারিদ্রতার মধ্য দিয়ে আসতে হলো কেন? এগুলো আমার মনে হয় দৈবের দান। এই যে আমি এখনো এই সমস্ত বড় হোটেলে ঢুকলে আমি যে নিজেকে মনে করেই দিই তুমি এখানকার কেউ নও, এখানে যেসব মানুষ রয়েছে এরা কিন্তু তোমার শ্রেণীর নয়, তুমি কোথাকার সেটা মনে রাখো। এইটা যে আমি মনে রাখতে পারি, এটা বোধহয় আমার মা এই আত্মসচেতনতা আমাকে দিয়ে গেছেন। বা আমার মনে হয় যে একজন লেখকের বা একজন কবি, মানে আমি নিজেকে কবি বলে দাবি করি না, কিন্তু আমি বলতে চাইছি যে অন্তত মানুষ হিসেবে যেন আমার এই সে একজন কিভাবে জীবনযাপন করছে সে বিষয়ে আমার কোন রকম আমি সেটাকে বিচার করব না। তার যেমন ইচ্ছে সে তেমন জীবনযাপন করবে, সে তো কোনো অন্যায় করছে না, কোনো দুর্নীতি করছে না, সে তার নিজের সামর্থ্যে কাজটা করছে। কিন্তু তুমি সেই কাজটার মধ্যে তার যেটুকু শিল্প, শুধু শিল্পটুকু তুমি পছন্দ করবে, তুমি শিল্পটুকুর গুণ তুমি বোঝবার চেষ্টা করবে, কিন্তু বাকি জীবনটা তার সঙ্গে তোমার মিল নেই। তুমি এসেছো অন্য জায়গা থেকে, এইটা তুমি ভুলে যেও না। বারবার আপনি শিকড়ের কথা বলছেন। নিজের রুটটা ভুলে যেও না, এটা আমি নিজেকে বলি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. লেখালেখির জগতে তো আপনার 51 বছর হয়ে গেল, কিন্তু এই কবিতা লেখার শুরুটা কিভাবে হয়েছিল? আমি ডায়েরি লিখতাম, ডায়েরি লিখতে লিখতে আর কবিতাও পড়তাম, বুঝতে পারতাম না কিন্তু পড়তাম। পর এই গল্পটা সবাই জানে তাই আবার বলতে ইচ্ছে করে না। একদিন আমার ভাই আমার ডায়েরি খুঁজে পেয়ে, আমি বাড়িতে এসে দেখি, আমি একটু বেরিয়েছিলাম, বাড়িতে এসে দেখি ওই দোকানে গিয়েছিলাম কিছু কিনতে, বাড়িতে এসে দেখি ভাই ওই ডায়েরি থেকে আমার একদম ব্যক্তিগত কথাবার্তা যেসব লিখেছি, মানে স্কুলে হয়তো আমি পড়া পারিনি তার জন্য সবাই হাসাহাসি করেছে বা ইত্যাদি, এইসব কথা আমি ডায়েরিতে লিখে রেখেছি। আমার ভাই সেগুলো পড়ছে এবং ভাইয়ের বন্ধুরা খুব হাসাহাসি করছে তাই নিয়ে। তখন আমি ঠিক করলাম আমাকে এমন করে লিখতে হবে এই কথাগুলো। তখন প্রথমে ঠিক করলাম এসব আর লিখবো না, কিন্তু মাথায় তো কথা আসে, আমার তো বলার লোক নেই। তখন আমি ঠিক করলাম এমনভাবে লিখতে হবে যে আমি লিখবো কিন্তু আমার ভাই পড়ে বুঝতে পারবে না, আমাকে সংকেতে লিখতে হবে। তারপরে আমি তো আস্তে আস্তে সংকেতধর্মী কবিতার পরিচয় পেলাম, যে কবিতায় সংকেত থাকে। কিন্তু মালার মেয়ে সম্পর্কে তার দেশের একজন খুব নামকরা সমালোচক সেই সময়কার, শার্ল মোরার তার নাম, তিনি বলেছিলেন যে মালার মেয়ে কবিতা পড়তে গেলে মনে হয় কিন্তু সবসময় বিদেশি ভাষায় কথা বলছেন তিনি। সেই মালার মেয়ের কবিতা 1936-এ অনুদিত হলো ইংরেজিতে, রোজার ফ্রাই করলেন। আমি 77-এ যে বইটা কিনলাম সেই বইটায় করেছেন কিথ বোসলি, তিনি একজন আমেরিকান কবি। আচ্ছা, তারপরে 2012-তে তার কবিতার অনুবাদ আবার বেরোলো, 2015 কাব্য সংগ্রহ 2015-তেও আবার বেরোলো। তাই যে মানুষটা এত দুর্বোধ্য এবং 1898 সালে মারা গেছেন, তার 117 বছর পরেও তার কবিতার সমগ্র বেরোচ্ছে এবং যুগের পর যুগে নতুন কবিরা এসে তাকে অনুবাদ করবার উৎসাহ খুঁজে পাচ্ছেন। এটাতে আমি বুঝি যে সংকেতধর্মী কবিতা দীর্ঘদিন থেকে যাবে। যা বিবরণধর্মী কবিতা তার দ্রুত মানুষের করতালি পাবে, ঠিক কথা, কিন্তু কর্পূরের মতো উবেও যেতে পারে না, উবে যাক না যাক, কিন্তু আমি বলছি মানুষের দ্রুত করতালি পাবে। এবং কবিদের ভেতরে কতগুলো জিনিস আছে আমি দেখেছি কবি এবং সাহিত্যিকদের ভেতরে। আমি যে ধরনটায় লিখি বা আমার বন্ধু যে আমার লেখা পছন্দ করে সে যে ধরনটায় লেখে, বা আমার যে অনুজ সে যে আমার লেখা পছন্দ করে সে যে ধরনটায় লেখে, এই তিনটেই মাত্র ধরন আছে পৃথিবীতে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন
আপনি জঙ্গলে গেলে কত রকম পাখি, ওই যে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় জলের তলায় ডুবুরিরা সাঁতার কাটছে, কত রকম ফার্ন, উদ্ভিদ, আবার কত রকম ছোট ছোট মাছ, বড় মাছ, তারা ঘুরে বেড়াচ্ছে। কত বৈচিত্র্য পৃথিবীতে, মানুষ কত রকম, এক একটা দেশে গেলে এক এক মানুষের এক এক রকম খাদ্যাভ্যাস, এক এক রকম জীবনযাপন, এক এক রকম পোশাক। শুধু কবিতাই হবে একরকম, দুরকম, তিন রকম? কবিতার মধ্যে বৈচিত্র্য থাকবে না? আমি কতটুকু জানি যে আমি মনে করব আমি যেটা ভাবছি সেইভাবেই সকলের লেখা উচিত? আমি নিজের মনের মধ্যেই ঢুকতে পারি না, অন্যের মনের মধ্যে ঢুকে বলবো কি করে তুমি এভাবে লেখো? কিন্তু বলতে পারি না। আপনি যে কথা বলছেন আমি খুব মনে পড়ে যাচ্ছে ইতালীয় চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনির কথা। তিনিও বিশ্বাস করতেন এবং তিনি বলেওছেন এই কথা, আমরা একটা প্রতীকের পৃথিবীর মধ্যে বাস করি। এই সংকেত, প্রতীক, ইশারা, এগুলো বোধহয় একটা গভীর একটা জ্যামিতি সৃষ্টি করে। আপনি ফরাসি ভাষা এত ভালো জানেন বা ফরাসি কবিতা পড়েছেন বলে আপনাকে, আপনি একটা ওই ফরাসি থেকেই একটা কথা বলি, সেটা হলো যে মালার্বের মূল একটা জায়গা ছিল আবসাঁ, মানে অ্যাবসেন্স, অনুপস্থিতি। মানে তুমি যেটা বলছো সেটা বলছো না, সেইটা বলছো না। তুমি সূর্য বলতে চাইলে তোমাকে ম্যাক্সিমাম তুমি হুইল বলতে পারো, চাকা, এটাও বলতে পারো, কিন্তু সূর্যোদয় বলতে তোমাকে এমন করে বলতে হবে যে সূর্যোদয় কথাটা থাকবে না, ওটাকে অ্যাবসেন্ট রাখতে হবে, ওটাকে অনুপস্থিত রাখতে হবে। এই জন্য মালার্মের দর্শন, যার জন্য ওর কবিতা অত দুর্বোধ্য বলে মনে হয়েছে। কিন্তু 117 বছর পরেও যখন ইংরেজিতে তার কবিতার সমগ্র কবিতার অনুবাদ বেরোয় 2015-তে, তখন মনে হয় যে সংকেতধর্মী কবিতা থেকে যাবে, মানে এটা হারাবে না, এটা হারিয়ে যেতে পারত। কারণ ও একই সঙ্গে তো ওই সময় আপনাদের ফরাসি দেশে কিছুদিন পরই তো জ্যাক প্রেভেল লিখেছেন, তার কবিতা তো খুব সহজে মানুষ বুঝতে পারত। রাপেল তো পারবে না, হ্যাঁ, এরা তো লিখেছেন, এদের কবিতা সবাই বুঝতে পারত। কিন্তু মালার্মে তবু থাকলেন কি করে, ভ্যালেরি তবু থাকলেন কি করে? থাকলেন এই কারণে যে যখন আমরা ওটাকে আপনাদের ভাষায় বলি, এই ভাষা আমি ব্যবহার করি না, ডিকোড, মানুষ যত দিন যায় সেটাকে ডিকোড করে, এক একটা জেনারেশন আসে সেটাকে ডিকোড করে, একটা নতুন অর্থ খুঁজে পায়, ওটাকে ভেঙে ভেতর থেকে একটা নতুন অর্থ পায়। এই জন্যেই অনেক দূর চলে যায় সংকেতধর্মী কবিতা, আর বিবরণধর্মী কবিতা সমসময়ের মধ্যেই আবদ্ধ থাকে, জনপ্রিয়তা পায়। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাকে অনেকক্ষণ ধরে জ্বালাতন করছি। আমার অনেক প্রশ্ন থাকতে পারে, মানুষের প্রশ্ন থাকতে পারে, একজন সাংবাদিকের কাজ তো মানুষের প্রশ্নগুলো তুলে ধরা, কারণ সবাই তো আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারছেন না। আমি এই প্রশ্ন একবারেও করব না যে নন্দীগ্রামে আপনাকে দেখেছিলাম, সেই সময় ব্যথিত চিত্তে আপনার লেখা, আপনার প্রতিবাদ, আপনি একজন প্রতিবাদী মানুষ, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রতিবাদের লেখা যারা পড়েছেন তারা জানেন। অনেকে বলছেন কি হলো আপনাদের মতো এই রকম মানুষদের, যারা আর্যিকর বা এই সময় দাঁড়িয়ে বকটুইতে প্রতিবাদ করেন না? এখন এই প্রশ্নগুলো অনেকে ঘুরপাক খাচ্ছে, আপনার কি এই বিষয়ে সত্যি কোনো মন্তব্য করার? দুটো কথা বলবো, কিন্তু এই দুটো কথা আপনি কাটতে পারবেন না, একদমই কোনো কথা কাটবো না, যা এডিট করবেন দুটো কথা না, আমরা কোনোটাই এডিট করবো না। প্রথম কথা হলো যে বগটুয়ের কাণ্ডটা, মানে বগটুয়ের ঘটনা সামনে আসে 23শে মার্চ 2023, এটা সামনে আসে। 22শে মার্চে ঘটেছিল ঘটনা। আমি সেদিনকে সারা রাত্রির ধরে 18টা কবিতা লিখেছিলাম, তার থেকে 8টি কবিতা নিয়ে 27শে মার্চ, অর্থাৎ এক সপ্তাহও হয়নি ঘটনা ঘটবার, আমার একটা পুস্তিকা বেরোয়, তার নাম দগ্ধ, বগটুই নিয়ে লেখা। তার দেড় মাস পরে আমার আরেকটি পুস্তিকা বেরোয়, আপনার মনে আছে হাঁসখালিতে একটি 14 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, এবং তারপরে
পঞ্চায়েতের খুব মানে জোরালো ও একজন প্রভাবশালী নেতার ছেলে তার সঙ্গে জড়িত থাকায় তার চিকিৎসা হয়নি এবং সারা রাত্রি রক্তক্ষরণের পর ভোরবেলা সে মারা যায় এবং তার দেহ ডেথ সার্টিফিকেট ছাড়া সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়। এই নিয়ে আমার একটা বই আছে, তার নাম নিজের বিরুদ্ধে। এই দুটো বই গুরুচণ্ডালী নামক প্রকাশনা থেকে বেরিয়েছে। হাঁসখালির ঘটনা এবং রামপুরহাটের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ মন্তব্য করেছিলেন যে এখানে আমাদের মুখ পুড়েছে, অর্থাৎ তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তা সে কথা জানবার আগেই আমি কিন্তু 22 তারিখে এই ঘটনাটা বেরিয়েছে, 23 তারিখ সকালবেলা আমি টেলিভিশনে দেখেছি। সারা রাত্রির ধরে আমি 18টা কবিতা লিখেছি, তার থেকে 8টা নিয়ে আমি বই বার করি। 27শে মার্চ বইটা বেরোয়, দগ্ধ। এটা হচ্ছে বগটুই এবং হাঁসখালি এবং বগটুই নিয়ে নিজের বিরুদ্ধে তার 1.5 মাস পরে। এই তথ্যের খবর সাংবাদিকরা রাখেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আর.জি. করের ঘটনা ঘটে অগাস্ট মাসের 9 তারিখে 2024-এ। সেই 2024-এর 1 জানুয়ারি আমি একটা বুলেটিন প্রকাশ করি, তার সমস্ত পত্রপত্রিকার দপ্তরে গিয়ে দিয়ে আসি এবং 9 তারিখে যেদিন এটা বেরোয়, এই ঘটনাটা ঘটে, তার 7 দিন আগে যে দেশ পত্রিকা বেরোয়, সেই দেশ পত্রিকাতেও আমার এই বিবৃতির, আমার এই যে স্বেচ্ছা অবসর, সে বিষয়ে একটা ছোট সংবাদ প্রকাশিত হয়। অর্থাৎ আমি জানুয়ারি মাসে, আমি তো আর জানি না যে আর.জি. করের কাণ্ড ঘটবে 9ই আগস্ট, কিন্তু 1 জানুয়ারি আমি এই বুলেটিন প্রকাশ করে দিয়েছি যে আমি এখন সমস্ত রকম প্রকাশ থেকে কবিতা, আমি 12 রকমের রচনার লিস্ট ছিল সেই লেখায়, আপনি পড়েছেন, 12 ধরনের লেখা, আমি কিছু লিখবো না, লেখা প্রকাশ করব না। তারপরেও মানুষ যে কেন আমার সম্পর্কে এই ধারণা করেন, এবং যেহেতু আমি মনে করেছি যে আমি এই বিষয়ে কিছু বলবো না, সেহেতু আমি নিজের আত্মপক্ষ সমর্থনও কিছু বলি না। কারণ ওটা তো বেরিয়ে গেছে 1 জানুয়ারি 2024-এ, এটা ঘটেছে 9ই অগাস্ট 2024। তা আমি তো তার আগেই আমার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, ফলে আমি ভালো কথাও, ভালো সম্বন্ধেও কিছু বলবো না, খারাপ সম্বন্ধেও কিছু বলবো না। এই আমি বগটুইয়ের বিশেষ করে কবিতাগুলো দেখে, কবিতাগুলো পড়েছিলেন আপনি? হ্যাঁ, পড়েছি, এক রাত্রে অবশ্যই। এত ঝাঁঝালো, এত পোড়া গন্ধ বেরোচ্ছিল চোখের সামনে, এবং কখনো কখনো মনে হয়েছিল যিনি অমন বেণীমাধবের কথা লেখেন, সত্যি চাঁদ ঝলসানো রুটি হলে ঠিক কী হয় সেরকম। এই প্রশ্নটা আমি করলাম তার কারণ নীরবতাই সবসময় সম্মতির লক্ষণ নয়। আমাদের হয়তো অপেক্ষা করতে হবে, মহাকালে কোথাও লেখা থাকবে মহাকবির লেখা, যা পড়বে পরবর্তী প্রজন্ম। তিনি কিন্তু লিখেই চলেছেন। আমার এই কথা বলার পর আর ইচ্ছেই করছিল না আর অন্য কিছু বলার, কিন্তু একটা কথা আপনাকে বলবো, কমল কুমার মজুমদার বলুন, জীবনানন্দ দাশের কথা বলুন, তাদের থেকে অন্তত জীবদ্দশায় তো আপনি এবং আমরা সবাই দেখলাম মানুষ আপনার কবিতা, আপনার লেখা, আপনার সৃষ্টি কত ভালোবাসে। তাদের কথা ভেবে আবার কি প্রত্যাবর্তনের সুযোগ আছে? আপনি তো অবিরত লিখে যাবেন, মহাকালের দিনলিপি লিখে যাবেন, কিন্তু আমার ভয় যেটা, আমাদের জীবৎকালে আমরা পড়তে পারবো তো সে লেখা? দেখুন, আমি তো প্রকাশ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটা শান্তি পেয়েছি। আর.জি. করের ঘটনা ঘটার পরে আমি 27টা কবিতা লিখেছি, সেটা একটা খাতায় রাখা আছে। 27টা কবিতা একটা জায়গায় রাখা আছে। আমি
আমার ঘনিষ্ঠতম যে এখন আমার সমস্ত বই সম্পাদনা করে, সব বই গুছিয়ে দেয়। এবং আপনি এই যে আমার এই যে বই, যেমন র্যাগিংয়ে একটি ছেলে মারা গেল এবং তার কোনো বিচার হলো না, র্যাগিংয়ে একটি ছেলে মারা গেল না এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমি তাই নিয়ে র্যাগিং বলে একটা বই লিখেছিলাম, বীরভূমের একটা ছোট পত্রিকা এটা প্রকাশ করেছিল। এই সব বইগুলো একত্রে একসঙ্গে পাওয়া যাবে আপনার, সেই চেষ্টা আমি করছি। সেটা ওই ছেলেটি করছে, ওই যে যার নাম বললাম অভিরূপ মুখোপাধ্যায়, সে চেষ্টা করছে যে সব বইগুলোকে একত্র করে একটা কোনো জায়গায় প্রকাশ করা। সেগুলো তো আবার 2023-এর মধ্যেই লেখা হয়ে গেছে। তাতে হয়তো আমার একটা অন্য পরিচয় মানুষের সামনে আসবে, এই আর কি। আমার শেষ প্রশ্ন, এই প্রশ্নের আপনার উত্তর না দিলেও চলবে, আপনি নাও দিতে পারেন। যেখানে বাংলাদেশে রবীন্দ্রনাথ অপমানিত হচ্ছেন খবর আমরা পাচ্ছি, যে দেশে প্রবল পরাক্রান্ত দিল্লীশ্বর আছে, যে বঙ্গে প্রতিনিয়ত এত হানাহানির খবর আছে, সেই সময়টা দাঁড়িয়ে জয় গোস্বামী, যিনি এই মুহূর্তে অনেকে বিশ্বাস করেন কবিতা সৃষ্টির মধ্য গগনে রয়েছেন, তিনি চুপ করে থাকবেন, কিন্তু নিভৃতে লিখে যাবেন, এটাই বোধহয় আমাদের ভবিতব্য। সমাজ পরিবর্তনের কাজ তো আমার নয়, আমি ধর্ম প্রচারও করি না। আমি আমার মেয়ের জীবন নিয়েও কখনো কোনো দিন একটা কথা বলিনি তুমি এইভাবে তোমার জীবন চালাও বা এইভাবে তোমার জীবন চালিও না, আমি একটা কথা বলিনি। মেয়েকে তার নিজের মতো বয়ে যেতে দিয়েছে, আর তার মতো জীবন চালাতে দিয়েছে। আমি এই তরুণ প্রজন্মকে কি বলবো, বা আমার কিছু বলার নেই। আমি কাউকে বিচার করি না, আমি শুধু নিজেকে বিচার করি। অসংখ্য ধন্যবাদ। যা আপনার এই সময় বলছেন, ভাবছেন, চিন্তা করছেন, সৃষ্টি করছেন, আমরা জানি না, আমরা হয়তো এখন পড়তে পারবো না, কিন্তু মহাকালে বারবার এটা প্রমাণ হয়ে গেছে। মৃত্যু 300 বছর বাদে অমর খৈয়াম অথবা রুমির মতো কবি অথবা এরকম অজস্র লেখকের নাম বলতে পারি, সেটা বাংলার কমল কুমার মজুমদার সহ, তারা কিন্তু মৃত্যুর পর আরও বেশি শক্তিশালী হয়েছে। সুতরাং আমরাও আশা করব যে অন্তত এই সময়ে দাঁড়িয়ে আমরা এমন কিছু রেখে যাব। আপনার শ্রাবণী আবাসনের ফ্ল্যাটে আমি বলবো প্রশাসনকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে, তার কারণ ওই 27টি কবিতা যেন কোনো ছিচকে চোর শুধুমাত্র নোটবুক ভেবে বা রবীন্দ্রনাথের নোবেল ভেবে নিয়ে না চলে যায়, তাহলে মহাকালের ক্ষতি হবে। অসংখ্য ধন্যবাদ জয়দা, আপনি এত সময় দিলেন।